ওয়েলকাম টু টুডে সেশন। আজকে আমরা আমাদের ক্র্যাশ কোর্স দা হরমোন কোড এটার ডে 2 এর সেশনটা করব। সো আজকে আমরা কথা বলবো ডায়েট নিয়ে, যে ফার্টিলিটি ফ্রেন্ডলি ডায়েটটা কি সেটা নিয়ে। গতকালকে আমরা বেসিক্স কিছু নিয়ে কথা বলেছিলাম, যেরকম পিসিওএস কি, পিসিওএস কেন হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স, ক্রনিক ইনফ্লামেশন, দেন একটা হরমোন ফ্রেন্ডলি লাইফস্টাইল কেমন হবে সেটা, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ইনফ্লামেশনকে কোন কোন খাবার ট্রিগার করছে, এলিমিনেশন ডায়েট অর্থাৎ কোন কোন ফুডসগুলো আমরা অ্যাভয়েড করবো এন্ড কোনগুলো আমরা খাবো, এই যে হেলদি কার্ব, হেলদি প্রোটিন, হেলদি ফ্যাট, ভেজিটেবলস। দেন আমরা ল্যাকটোজ ইনটলারেন্স এবং গ্লুটেন ইনটলারেন্স নিয়ে কথা বলেছি। আর আজকে আমরা শুরু করছি। তো আমাদের প্রথমে আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হরমোনাল সুপারফুডস। হ্যাঁ, সো হরমোনাল সুপারফুডস এর মধ্যে আমাদের 4টা খাবার থাকবে, যে 4টা খাবার আপনি ডেইলি খাবেন। হ্যাঁ, তো আমি বলে দিচ্ছি কোনটা কেন খেতে হবে, কিভাবে খেতে হবে। যেমন ধরুন অ্যাপল সাইডার ভিনেগার। অ্যাপল সাইডার ভিনেগার 1 টেবিল স্পুন 1 গ্লাস ওয়াটারে খেতে হবে। হ্যাঁ, 1 টেবিল চামচ 1 গ্লাস নরমাল পানিতে মিক্স করে খেতে হবে এমটি স্টমাকে, খালি পেটে। বেস্ট হচ্ছে 30 মিনিটস বিফোর ব্রেকফাস্ট। মানে ব্রেকফাস্ট সকালবেলা আপনি প্রথম যে খাবারটা খাচ্ছেন সেটা 30 মিনিটস আগে খাওয়া। আর অ্যাপল সাইডার ভিনেগার যদি আপনি খেতে চান অবশ্যই আপনাকে স্ট্র ইউজ করতে হবে, অথবা অ্যাপল সাইডার ভিনেগারটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যাসিড। সো এই অ্যাসিডটা যখন আপনার দাঁতে লাগবে গ্র্যাজুয়ালি আপনার দাঁতের এনামেলের ক্ষতি হবে। হ্যাঁ, দাঁতের অনেক ক্ষতি হয়ে যায় যারা লম্বা সময় খায়। এই জন্য অবশ্যই স্ট্র দিয়ে খেতে হবে এবং খাওয়া শেষ হলে ভালোভাবে মুখটা ক্লিন করে ফেলতে হবে ইনস্ট্যান্টলি। যদিও স্ট্র দিয়ে খাচ্ছেন তারপর দাঁতটা মুখটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে। অ্যাপল সাইডার ভিনেগারটা আমরা কেন খেতে চাই? বিকজ অ্যাপল সাইডার ভিনেগার আপনার মেটাবলিজমকে আপ করবে, এটা ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতেও হেল্প করে। দ্যাটস ওয়াই অ্যাপল সাইডার ভিনেগার ইজ ইম্পর্টেন্ট। অ্যাপল সাইডার ভিনেগার ছাড়াও আপনি অন্য ভিনেগারও খেতে পারেন। অন্য ভিনেগার বলতে হচ্ছে কোকোনাট সাইডার ভিনেগার। হ্যাঁ, এরকম। তবে রেগুলার যে ভিনেগার বা সিরকা পাওয়া যায় দোকানে সেটা খাওয়া যাবে না। হ্যাঁ, এরকম অ্যাপল সাইডার ভিনেগার অথবা কোকোনাট সাইডার ভিনেগার, এই টাইপের সাইডার ভিনেগার গুলো খেতে হবে। যখন এটা অ্যাপল সাইডার ভিনেগার বা কোকোনাট সাইডার ভিনেগার পারচেজ করবেন উইথ মাদার, এটা পারচেজ করবেন। হ্যাঁ, মানে মাদার সহ যেটা থাকবে। সো ওটা ভালো। দেন আমাদের সেকেন্ড যেটা সুপারফুড সেটা হচ্ছে লেমন জিঞ্জার ড্রিঙ্ক। সো লেমন জিঞ্জার তো আমাদের সবার বাসায় আছে। লেমন হচ্ছে লেবু, জিঞ্জার হচ্ছে আদা। সো আদা আর লেবুটা মিক্স করে খাবেন। হ্যাঁ, তো আদা কতটুকু থাকবে? আদা থাকবে হাফ টিএসএফ, অর্থাৎ মাত্র হাফ চা চামচের হাফ চামচ। চাইলে আর একটু বেশিও নিতে পারেন, সমস্যা নাই। বাট এই রেশিওটা ফিক্স করা হচ্ছে যেন টেস্টটা খারাপ না লাগে। চাইলে থেকে বেশিও নিতে পারেন, আর একটু বেশি যদি নেন আরো ভালো। হ্যাঁ, তো অ্যাটলিস্ট হাফ টিএসএফ অথবা 1 টিএসএফ নিলেও চলবে। সো জিঞ্জার কিভাবে নেবেন? বড় বড় আদা যদি নিতে চাইলে নিতে পারেন, সেটা কিন্তু আপনার দাঁতে ক্রাশ করে নিতে হবে। মানে আপনি যখন খাবেন খাওয়ার পরে সেটা ক্রাশ করতে হবে। অথবা হচ্ছে বেস্ট হলো আপনি যদি গ্রেট করে নেন অথবা পেস্ট বানিয়ে নেন, সেটা সবচেয়ে ভালো। হ্যাঁ, ইনস্ট্যান্ট করে নিলে বেস্ট। আর লেমন হাফ লেমন অথবা একটা হোল লেমন। একটা হোল লেমন নিলে অবশ্যই ভালো, কিন্তু অনেকে দেখা যায় যে লেমন একটু অ্যাসিডিটি হয়, তো সেক্ষেত্রে হাফ লেমন নিতে পারেন। বাট একটা হোল লেমন নিলে ডেফিনেটলি আপনি ভালো একটা ইফেক্ট পাবেন বডিতে। সো এটা একটা 1 গ্লাস অফ ওয়াটারে মিক্স করে যে কোনো সময় খাবেন। হ্যাঁ, দেন হচ্ছে টার্মারিকটাকে আমরা গোল্ডেন টি বলি, যে গোল্ডেন টি বানিয়ে খাবেন। সো গোল্ডেন টি রেসিপিটা হচ্ছে আপনি র টার্মারিক ইউজ করবেন। বাসায় আমরা যে প্যাকেট টার্মারিক গুলো ইউজ করি, রাঁধুনি বা এটা সেটা, হ্যাঁ ওই টার্মারিকটা। হ্যাঁ, আপনি একদম র টার্মারিক যদি বাজার থেকে কাঁচা হলুদ অথবা একদম র টার্মারিক বাসায় এনে সেটা ওরকম গ্রেট করে খেতে পারেন, এটা সবচেয়ে ভালো। অথবা আপনি একদম অর্গানিক টার্মারিক যারা সেল করে এন্ড ইউ আর শিওর যে হ্যাঁ ওরা অর্গানিকটাই আপনাকে দিচ্ছে, দেন ওদের অর্গানিক টার্মারিকটা নিতে পারেন। অথবা টার্মারিক ক্যাপসুল এখন খুব অ্যাভেলেবল, টার্মারিক ক্যাপসুলটাও আপনি নিতে পারেন। হ্যাঁ, টার্মারিক ক্যাপসুল যেমন বাংলাদেশে কার্কুমা ব্র্যান্ডের আছে, ওদের টার্মারিক ক্যাপসুলটা ভালো, নট ব্যাড, ওটা নিতে পারেন। এছাড়া অন্যান্য বিভিন্ন বিদেশি টার্মারিক ক্যাপসুলও আছে যেগুলো এখন আমরা পাই বাংলাদেশে, সেগুলো পেতে পারেন। তো টার্মারিকের যে অ্যাক্টিভ ফর্ম সেটা হচ্ছে কার্কিউমিন। সো এই ক্যাপসুলগুলো হচ্ছে কার্কিউমিন নামে পাওয়া যায়। তো টার্মারিক যখন আপনি খাবেন একটা জিনিস আপনাকে এনশিওর করতে হবে, সেটা হচ্ছে টার্মারিকের মধ্যে আপনাকে কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচ দিতে হবে। হ্যাঁ, কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচ ক্রাশ করে দিতে হবে। কারণ টার্মারিক যখন আমরা শুধু খাই জাস্ট টার্মারিক, তখন সেটা আমাদের বডিতে খুব বেশি অ্যাবসর্ব হয় না। বাট টার্মারিকের সাথে যখন আমরা গোলমরিচ অ্যাড করি, ব্ল্যাক অর হোয়াইট, তখন কিন্তু টার্মারিকের যে অ্যাবসর্বেবিলিটিটা সেটা অনেক বেশি বেড়ে যায়। টার্মারিক তখন অনেক বেশি বডিতে অ্যাবসর্ব হয়, অ্যারাউন্ড 200%। হ্যাঁ, সো টার্মারিকের গুডনেসটা যদি আমরা পেতে চাই আমাদেরকে অবশ্যই এটার সাথে ক্রাশড ব্ল্যাক অর হোয়াইট পেপার ইউজ করতে হবে। হ্যাঁ, আর আপনি যদি টার্মারিক কোনো সাপ্লিমেন্ট পারচেজ করেন সেখানে আপনাকে দেখতে হবে যে ওখানে পেপারাইন আছে কিনা। হ্যাঁ, পেপারাইন হচ্ছে ওই ব্ল্যাক পেপার বা হোয়াইট পেপারে যে অ্যাক্টিভ ফর্মটা সেটা। বিকজ ওটা যদি না থাকে তাহলে অনলি কার্কিউমিন আপনার বডিতে খুব বেশি অ্যাবসর্ব হবে না। তো এই জন্য অবশ্যই উপরে নিতে হবে। আর বাসায় নিজেও বানিয়ে খেতে পারেন। বাট দেখা যায় যে টার্মারিকের টেস্টটা তো খুব স্ট্রং, সো অনেকে পছন্দ করে না। প্রতিদিন বানানোটাও একটা হ্যাসেল, তো যে কারণে অনেকে সাপ্লিমেন্ট প্রেফার করে। সো হ্যাভ নো ইস্যু উইথ দ্যাট, আপনি চাইলে সাপ্লিমেন্টও নিতে পারেন। হ্যাঁ, আর চিয়া সিডসটা কিভাবে খাবেন? চিয়া সিড হাফ টু 1 টেবিল স্পুন, এটা পানির সাথে একটু মিক্স করে রাখবেন। পানির সাথে মিক্স করে অ্যারাউন্ড 30 মিনিটস টু 1 আওয়ার মিক্স করে রাখবেন। তাহলে দেখবেন চিয়া সিডগুলো একটু ফুলে যাবে। ঠিক আছে, দেন আপনি ওটা কোনো ওয়াটারের সাথে খেয়ে নিলেন অথবা কোনো ফ্রুট জুসের সাথে খেয়ে নিলেন। হ্যাঁ, তো এই যে 4টা জিনিস বললাম কোনটা কখন খাবেন। অ্যাপল সাইডার ভিনেগার তো বললাম যে বিফোর ব্রেকফাস্ট খাবেন, 30 মিনিটস বিফোর ব্রেকফাস্ট। অ্যাপল সাইডার ভিনেগার খেলে অনেকের অ্যাসিডিটি প্রবলেম হয়, স্পেশালি যাদের অলরেডি অ্যাসিডিটি আছে। কারো ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপল সাইডার ভিনেগার খেলে অ্যাসিডিটি কমে যায়, ভালো হয়ে যায়। আবার কারো ক্ষেত্রে অ্যাসিডিটিটা অ্যাগ্রাভেট করে। যদি আপনার অ্যাসিডিটি অ্যাগ্রাভেট করে অ্যাপল সাইডার ভিনেগার খাওয়ার পরে, মানে বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি অ্যাপল সাইডার ভিনেগারটা রাতের বেলা খাবেন বা কোনো একটা মিলের পরে খাবেন। হ্যাঁ, যদি দেখেন তারপর অ্যাসিডিটি হয় দেন স্টপ ইট। ঠিক আছে, যে কোনো জিনিস যেটা আপনার অ্যাসিডিটি করবে ইউ স্টপ ইট ইমিডিয়েটলি। হ্যাঁ, আর যাদের অ্যাসিডিটি হয় না কোনো সমস্যা নেই, তারা হচ্ছে ব্রেকফাস্টে 30 মিনিটস আগে খাবেন। ওকে, যদি কখনো কোনোদিন ভুলে যান আপনি খাওয়ার পরেও খেতে পারেন, বাট বেস্ট কাজ করবে হচ্ছে যখন আপনি এরকম এমটি স্টমাকে খাচ্ছেন। দেন লেমন জিঞ্জার ড্রিঙ্ক ইউ ক্যান টেক ইট এনি টাইম। সো সকালবেলা আপনি যে চাটা খেতেন সেটার বদলে আপনি লেমন জিঞ্জার ড্রিঙ্কটা খান। হ্যাঁ, অথবা যে কোনো সময় খেতে পারেন, নো প্রবলেম। টার্মারিকটা রাতের বেলা খাবেন, ডেইলি অ্যাট নাইট। চিয়া সিডটা হচ্ছে যে কোনো সময় খেতে পারেন ইটিং উইন্ডোতে। আপনি যদি ফাস্টিং থাকেন ফাস্টিং উইন্ডোতে খাওয়া যাবে না, ইটিং উইন্ডোতে খেতে হবে। আর লেমন জিঞ্জার যেটা, এটা আপনি ফাস্টিং উইন্ডোতেও খেতে পারবেন। এটা খেলে আমরা যে ফাস্টিংটা করি সেই ফাস্টিং ব্রেক হবে, বিকজ ইটস কনসিডার্ড নন ক্যালোরিফিক। ওকে, সো আমার একটা টিপ হচ্ছে যে আপনারা দুইটা ভাগ করে খাবেন, যে সকালবেলা আমি অ্যাপল সাইডার ভিনেগার আর লেমন জিঞ্জার খাবো, রাতের বেলা আমি টার্মারিক এন্ড চিয়া সিড খাবো। আপনি যখন এরকম ভাগ করে নেবেন তখন দেখবেন যে আপনার জন্য খাওয়াটা ইজিয়ার হচ্ছে, না হলে আপনি ভুলে যাবেন যে আজকে তো এটা খাইনি, আজকে তো ওটা খাইনি। হ্যাঁ, সো দুইটা আলাদা করে ভাগ করে নেবেন। তো কেন এই চারটা আমি প্রেফার করি?
বিকজ ওই যে অ্যাপেল সাইডার ভিনেগার হচ্ছে মেটাবলিজমকে ইমপ্রুভ করে, লেমন জিঞ্জার, এখানে জিঞ্জার হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ এই যে ক্রনিক ইনফ্লামেশন যেটা নিয়ে কালকে আমরা কথা বলেছি, এই ইনফ্লামেশনটাকে কমায়, হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। লেমনও সেম অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। টার্মারিক ইজ আ ওয়ান্ডারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ। সো এই যে ক্রনিক ইনফ্লামেশনের কথা বলুন সেটা কমাবে ইনশাআল্লাহ। চিয়াসিডের মধ্যে হচ্ছে প্রোটিন আছে, ওমেগা 3 আছে, স্পেশালি এই যে ওমেগা 3 এন্ড প্রোটিন এগুলোর জন্য। এটা ছাড়া চিয়াসিডের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিটস আছে, হ্যাঁ। তো আমি আসলে কেন এগুলো দিচ্ছি, তো এগুলো দেওয়ার পিছনে মেইন উদ্দেশ্যটাই হচ্ছে মেটাবলিজম যেন ইমপ্রুভ করে, অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিটটা যেন আমরা পাই, অ্যান্টি ইনফ্লামেটরি বেনিফিটটা যেন আমরা পাই, হ্যাঁ। আর এছাড়া চিয়াসিড হচ্ছে ওমেগা 3 আছে, ওমেগা 3 অ্যান্টি ইনফ্লামেটরি। ওকে, সো দেখুন গতকালকে কিন্তু আমরা ডিটেইলে কথা বলেছি যে ইনফ্লামেশন কিভাবে আমাদের ক্ষতি করে, কোন জিনিসগুলো ইনফ্লামেশন করছে। এখন এই যে ক্রনিক ইনফ্লামেশন, দিস ইজ সামথিং উই ক্যানট স্টপ 100%। মানে ইনফ্লামেশন আমাদের শরীরে থাকবে, ঠিক আছে, কারণ কখনো না কখনো আমরা এটা সেটা খেয়ে ফেলবো। ইভেন আমরা যে হেলদি খাবারগুলো খাচ্ছি সেগুলোর মধ্যেও অনেক সময় খারাপ থাকে, যেমন আমরা যে ফ্রুটস খাচ্ছি, ভেজিটেবলস খাচ্ছি, এগুলোর মধ্যেও তো অনেক সার কীটনাশক এগুলো ইউজ করা হয়, তাই না? তো যদিও সেগুলো হেলদি, অ্যাপারেন্টলি হেলদি, বাট স্টিল দেখা যায় যে এগুলোর মধ্যে অনেক হার্মফুল কম্পোনেন্ট থাকছে, হ্যাঁ, অনেক হার্মফুল কম্পোনেন্টস থেকে যাচ্ছে। সো আমাদের ওয়েটা কি, আমরা তাহলে কি করতে পারি? এখন ফল সবজি এগুলো যদি বন্ধ করে দিই তাহলে আমরা চলবো কিভাবে? যেমন ব্রাউন রাইসের কথা যদি বলি, দেখা গেছে যে ব্রাউন রাইসের মধ্যে আর্সেনিক আছে, আর্সেনিকটা থাকে। বাংলাদেশ এমনিতে আর্সেনিক প্রবণ একটা দেশ, বাংলাদেশের মাটিতে অনেক বেশি আর্সেনিক। সো দেখা গেছে যে ব্রাউন রাইসে যে ব্রাউন কোনো সমস্যা নেই, তারা হচ্ছে ব্রেকফাস্টে 30 মিনিটস আগে খাবেন, ওকে। যদি কখনো কোনোদিন বলেছেন আপনি খাওয়ার পরেও খেতে পারেন, বাট বেস্ট কাজ করবে হচ্ছে যখন আপনি এরকম এমটি স্টমাকে খাচ্ছেন। লেমন জিঞ্জার ড্রিঙ্ক ইউ ক্যান টেক ইট এনি টাইম। সো সকালবেলা আপনি যে চাটা খেতেন সেটার বদলে আপনি লেমন জিঞ্জার ড্রিঙ্কটা খান, হ্যাঁ, অথবা যে কোনো সময় খেতে পারেন, নো প্রবলেম। টার্মারিকটা রাতের বেলা খাবেন, ডেইলি অ্যাট নাইট। চিয়াসিডটা হচ্ছে যে কোনো সময় খেতে পারেন, ইটিং উইন্ডোতে। আপনি যদি ফাস্টিং থাকেন, ফাস্টিং উইন্ডোতে খাওয়া যাবে না, ইটিং উইন্ডোতে খেতে হবে। আর লেমন জিঞ্জার যেটা, এটা আপনি ফাস্টিং উইন্ডোতেও খেতে পারবেন। এটা খেলে আমরা যে ফাস্টিংটা করি সেই ফাস্টিং ব্রেক হবে, বিকজ ইটস কনসিডার্ড নন ক্যালোরিক। ওকে, সো আমার একটা টিপ হচ্ছে যে আপনারা দুইটা ভাগ করে খাবেন, যে সকালবেলা আমি অ্যাপেল সাইডার ভিনেগার আর লেমন জিঞ্জার খাবো, রাতের বেলা আমি টার্মারিক এন্ড চিয়াসিড খাবো। আপনি যখন এরকম ভাগ করে নেবেন তখন দেখবেন যে আপনার জন্য খাওয়াটা ইজিয়ার হচ্ছে, না হলে আপনি ভুলে যাবেন যে আজকে তো এটা খাইনি, আজকে তো ওটা খাইনি, হ্যাঁ। সো দুইটা আলাদা করে ভাগ করে নেবেন। তো কেন এই চারটা আমি প্রেফার করি? বিকজ ওই যে অ্যাপেল সাইডার ভিনেগার হচ্ছে মেটাবলিজমকে ইমপ্রুভ করে, লেমন জিঞ্জার, এখানে জিঞ্জার হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ এই যে ক্রনিক ইনফ্লামেশন যেটা নিয়ে কালকে আমরা কথা বলেছি, এই ইনফ্লামেশনটাকে কমায়, হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। লেমনও সেম অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। টার্মারিক ইজ আ ওয়ান্ডারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ। সো এই যে ক্রনিক ইনফ্লামেশনের কথা বলুন সেটা কমাবে ইনশাআল্লাহ। চিয়াসিডের মধ্যে হচ্ছে প্রোটিন আছে, ওমেগা 3 আছে, স্পেশালি এই যে ওমেগা 3 এন্ড প্রোটিন এগুলোর জন্য। এটা ছাড়া চিয়াসিডের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিটস আছে, হ্যাঁ। তো আমি আসলে কেন এগুলো দিচ্ছি, তো এগুলো দেওয়ার পিছনে মেইন উদ্দেশ্যটাই হচ্ছে মেটাবলিজম যেন ইমপ্রুভ করে, অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিটটা যেন আমরা পাই, অ্যান্টি ইনফ্লামেটরি বেনিফিটটা যেন আমরা পাই, হ্যাঁ। আর এছাড়া চিয়াসিড হচ্ছে ওমেগা 3 আছে, ওমেগা 3 অ্যান্টি ইনফ্লামেটরি। ওকে, সো দেখুন গতকালকে কিন্তু আমরা ডিটেইলে কথা বলেছি যে ইনফ্লামেশন কিভাবে আমাদের ক্ষতি করে, কোন জিনিসগুলো ইনফ্লামেশন করছে। এখন এই যে ক্রনিক ইনফ্লামেশন, দিস ইজ সামথিং উই ক্যানট স্টপ 100%। মানে ইনফ্লামেশন আমাদের শরীরে থাকবে, ঠিক আছে, কারণ কখনো না কখনো আমরা এটা সেটা খেয়ে ফেলবো। ইভেন আমরা যে হেলদি খাবারগুলো খাচ্ছি সেগুলোর মধ্যেও অনেক সময় খারাপ থাকে, যেমন আমরা যে ফ্রুটস খাচ্ছি, ভেজিটেবলস খাচ্ছি, এগুলোর মধ্যেও তো অনেক সার কীটনাশক এগুলো ইউজ করা হয়, তাই না? তো যদিও সেগুলো হেলদি, অ্যাপারেন্টলি হেলদি, বাট স্টিল দেখা যায় যে এগুলোর মধ্যে অনেক হার্মফুল কম্পোনেন্ট থাকছে, হ্যাঁ, অনেক হার্মফুল কম্পোনেন্টস থেকে যাচ্ছে। সো আমাদের ওয়েটা কি, আমরা তাহলে কি করতে পারি? এখন ফল সবজি এগুলো যদি বন্ধ করে দিই তাহলে আমরা চলবো কিভাবে? যেমন ব্রাউন রাইসের কথা যদি বলি, দেখা গেছে যে ব্রাউন রাইসের মধ্যে আর্সেনিক আছে, আর্সেনিকটা থাকে। বাংলাদেশ এমনিতে আর্সেনিক প্রবণ একটা দেশ, বাংলাদেশের মাটিতে অনেক বেশি আর্সেনিক। সো দেখা গেছে যে ব্রাউন রাইসের যে ব্রাউন শিল সেটার মধ্যে ভালো জিনিসের সাথে আছে, সাথে আর্সেনিকও আছে। সো হাউ ডু উই গেট রিড অফ দিস স্টাফস, অর হাউ ডু উই ফাইট দ্য ইনফ্লামেশন? মানে এরকম কিছু জিনিস আসবেই আমাদের শরীরে, হ্যাঁ। সো এগুলোর জন্য আমাদের ডায়েট লাইফস্টাইল কেমন হতে হবে, যেখানে আমি একদম বড় অফেন্ডিং এজেন্টগুলো আমরা বন্ধ করবো, যেমন গতকালকে বলেছি যে আমরা এলিমিনেট করবো যে অনেক বেশি অফেন্ড করছে আমাদের, সেটার সাথে আমাদের ডায়েটের মধ্যে কিছু জিনিস অ্যাড করতে হবে, যে জিনিসগুলো এক্সিস্টিং যে ইনফ্লামেশন আছে বা যে ইনফ্লামেশনটা আমি আসলে স্টপ করতে পারবো না সেটাকে সে মিটিগেট করে নিয়ে আসবে, হ্যাঁ, সেটাকে সে কমিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ, হ্যাঁ। তো এই কারণে এই সুপার ফুডসগুলো অ্যাড করা, এগুলো ডেইলি খেতে হবে, যেন ডেইলি বেসিসে আপনার বডিতে যে ছোটখাটো ইনফ্লামেশন হচ্ছে সেটাকে সে ফাইট করতে পারে, এট দ্য সেম টাইম মেটাবলিজম ইমপ্রুভ করে, হ্যাঁ। কারণ এখানে যে জিনিসগুলো আমি দিয়েছি, যে লেমন জিঞ্জার, অ্যাপল সাইডার ভিনেগার, টার্মারিক, এটা তিনজনই হচ্ছে মেটাবলিজম ইমপ্রুভ করে। এন্ড পিসিওএস বা যে কোনো হরমোনাল ইমব্যালেন্সের একটা বড় সমস্যা হচ্ছে মেটাবলিজমটা স্লো হয়ে যায়। মেটাবলিজম স্লো হয়ে গেলে ওয়েট লস হতে চায় না, হরমোনাল ইমব্যালেন্সেস বাড়তে থাকে, ফ্যাট গেইন হয়, মানে ফ্যাট জমতে থাকে বডিতে, হ্যাঁ। তো যে কারণে আমাদের মেটাবলিজম ইমপ্রুভ করার জন্য এই জিনিসগুলো দরকার। তো কয়েকটা যে কথা আমি বলে দেবো সেটা হচ্ছে যে এই খাবারগুলো বা এই জিনিসগুলো কখনো গরম পানিতে খাবেন না, হ্যাঁ। সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে চুলায় জাল দিয়ে খাবো, যে টার্মারিক, হলুদ চুলার মধ্যে জাল দিয়ে খাবো, আদা চুলার মধ্যে জাল দিয়ে খাবো, কেন? মানে চুলায় জাল দিয়ে কেন খেতে হবে, হ্যাঁ? চুলায় জাল দিয়ে খাবেন না। অনেকে ভাবে কি চুলায় জাল দিলে মনে হয় সেটার কোয়ালিটি বাড়ে বা নিউট্রিশন বাড়ে। আসলে চুলায় জাল দিলে নিউট্রিশন কমে, হ্যাঁ। এই টাইপের জিনিসগুলোতে কি হয়, এগুলো র খাওয়াটা সবচেয়ে ভালো। আপনার যদি একটু গরম পানিতে মিক্স করতে চান, যে একদম ঠান্ডা পানিতে খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে আপনি একদম লিউকওয়ার্ম ওয়াটার, যে গরম পানিটা আপনি এখনই মুখে দিয়ে গিলে ফেলতে পারবেন, এইরকম গরম পানি, মানে একদম লিউকওয়ার্ম ওয়াটার জাস্ট কুসুম গরম পানিতে মিক্স করে খাবেন। কিন্তু একদম চুলায় পানি জাল দিয়ে সেই পানি খাচ্ছি বা সেই পানিতে মিক্স করলাম বা চুলার মধ্যেই আদা দিয়ে দিলাম, টার্মারিক দিয়ে দিলাম, এই কাজ করবেন না, হ্যাঁ। তাহলে কি হয়, এই যে আদা বা হলুদ এগুলোর যে গুড প্রপার্টিস গুলো আছে এগুলো অনেকটা নষ্ট হয়ে যায় হিটের কারণে। ওকে, সো এটা মাথায় রাখবেন যে চুলায় পানিতে জাল দিয়ে খাওয়া যাবে না, অতিরিক্ত গরম পানিতে খাওয়া যাবে না, জাস্ট কুসুম গরম পানি অথবা নর্মাল পানিতে খাবেন, হ্যাঁ, চারটাই। ঠিক আছে, আপনারা এটা ক্লিয়ার মোটামুটি এই জায়গাটা? ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? সেই চারটাই অ্যাড করবেন। আর যাদের অ্যাসিডিটি সমস্যা আছে তারা অ্যাপল সাইডার ভিনেগারটা একটু ট্রাই করে দেখতে পারেন। যদি দেখেন অ্যাপল সাইডার ভিনেগারের কারণে আপনার অ্যাসিডিটি অ্যাগ্রাভেট করছে, দেন ইউ স্টপ ইট, বাকি তিনটা খাবেন। আর মোটামুটি এই জিনিসগুলো মেইনটেইন করবেন। অনেকের লেমনে অ্যাসিডিটি হয়, তারা একটু কম পরিমাণে খাবেন। সো আপনি আপনার মতো করে বুঝে খাবেন। সো কেউ যদি লেমন স্কিপ করতে চান, যে লেমনে অ্যাসিডিটি হয়, তাহলে জিঞ্জার খান, টার্মারিক খান, চিয়াসিড খান। ওকে, ঠিক আছে, জাস্ট জিঞ্জার টি হিসেবে খেয়ে নিলেন। আচ্ছা, তো
তো এইবার আসবো আমরা যে আমাদের ম্যাক্রো রেশিও কেমন হবে, অর্থাৎ এই যে আমরা খাবার খাবো, আমাদের খাবারের মধ্যে প্রোটিন কতটুকু থাকবে, ফ্যাট কতটুকু থাকবে, কার্বোহাইড্রেট কতটুকু থাকবে। হ্যাঁ, তো ফর পিসিওএস অর ইনসুলিন রেজিস্ট্যান্স, হ্যাঁ, অর ফার্টিলিটি, যে ঠিক আছে আমি ফার্টিলিটি, আমার পিসিওএস নাই বাট আমি ফার্টিলিটি ইমপ্রুভ করতে চাচ্ছি, এই জায়গাগুলোতে আপনার প্রোটিনের রেশিও থাকবে 35 to 38%, ফ্যাট থাকবে 30 to 35%, কার্বোহাইড্রেট থাকবে 25 to 35%। হ্যাঁ, তো এটা একটা আইডিয়াল রেশিও। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে কম বেশি হতে পারে, যেমন কারো যদি ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে তার কিন্তু এটা চেঞ্জ হবে, কারো যদি কিডনি প্রবলেম থাকে, কিডনি ইস্যু থাকে, তার ক্ষেত্রে প্রোটিন আরো কম দিতে হবে। হ্যাঁ, তো এরকম এক এক জনের যদি কোনো অ্যাডেড কোনো ইস্যু থাকে, কোনো প্রবলেম থাকে, সেখানে এটা চেঞ্জ হবে, বাট ইন জেনারেল রেশিও হবে এরকম যে প্রোটিন থাকবে অ্যারাউন্ড 35 থেকে 38%, ফ্যাট হচ্ছে 30 to 35%, এন্ড কার্ব হচ্ছে 25 to 35%। ঠিক আছে, সো আমি ইউজুয়ালি কার্বোহাইড্রেট প্রেফার করি 25%। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হয়তো বা ওয়েট গেইন করতে হবে, তাদেরকে হয়তো আমরা একটু বেশি দিতে পারি, বাট ইউজুয়ালি 25% ইজ ইনাফ। অথবা হয়তো কারো কারো ক্ষেত্রে দেখা গেল যে সে হয়তো অনেক কার্ব খেয়ে হ্যাবিচুয়েটেড, তো হঠাৎ করে আমরা অনেক বেশি কার্ব রেস্ট্রিক্ট করতে পারবো না, তাকে আমাদের আস্তে আস্তে কার্ব কমাতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা অ্যারাউন্ড 35% দিতে পারি, বাট ইউজুয়ালি 25%টাই আমি প্রেফার করি। হ্যাঁ, বাকি 25%-এর পরে বাকি যতটুকু থাকে সেটা হচ্ছে প্রোটিন এন্ড ফ্যাটের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, বাট ইন জেনারেল ফর মোস্ট উইমেন দিস ইজ দ্য আইডিয়াল রেশিও। হ্যাঁ, আচ্ছা, সো এরপরে আমরা চলে আসবো যে ইনফ্ল্যামেটরি ফুডস কি কি আছে। হ্যাঁ, তো গতকাল তো আমরা ইনফ্লামেশন নিয়ে অনেক কথা বলেছি। সো ইনফ্লামেটরি ফুড কোনগুলো আছে, যে আমাদের বডিতে, এই যে কিছুক্ষণ আগে বললাম যে কিছুটা টুকটাক ইনফ্লামেশন আমাদের বডিতে হবে, থাকবে, তো সেটাকে আমরা কিভাবে কমাবো? সেটাকে আমরা কমাবো হচ্ছে এই হেলদি খাবারগুলোর মাধ্যমে। যেমন এখানে আমি অনেকগুলো, এটা হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে নেওয়া। সো এখানে যে অ্যান্টি ইনফ্লামেটরি ফুড অনেকগুলো আছে, যেমন অলরেডি আমি কয়েকটা হার্বের কথা বললাম। তো এটা ছাড়াও দেখুন এখানে কিছু খাবার যেগুলো আমরা ডেইলি খাবারে কিন্তু আমরা অ্যাড করতে পারি। মানে আমি এই লিস্টে কারণে শেয়ার করেছি বিকজ দিস হ্যাজ অনলি 6 টাইপ অফ ফুডস এন্ড উই ক্যান ইজিলি ইনকর্পোরেট দোজ ইন আওয়ার ডেইলি ডায়েট। যেমন টোম্যাটোস তো এখন প্রায় সারা বছরই পাওয়া যায়। সো অ্যাড টোম্যাটোস ইন ইউর ডায়েট। ফ্রুটস আমরা মোটামুটি এখানে স্ট্রবেরি, ব্লুবেরি, অরেঞ্জ, চেরি, যেগুলো বিদেশি ফলের কথা লেখা আছে। সো মোটামুটি সব ফ্রুটস গুলোই অ্যান্টি ইনফ্লামেটরি। আপনি বাংলাদেশি দেশি ফল যেগুলো আছে সেগুলো বেশি প্রেফার করবেন, কারণ বিদেশি ফলগুলো যেগুলো বিদেশ থেকে আসে সেগুলো দেখা যায় অনেক প্রিজারভেটিভস অ্যাড করা হয়, অথবা বিদেশি ফল যেগুলো বাংলাদেশে তৈরি বা বাংলাদেশে গ্রো করা হচ্ছে এখন সেগুলোতে দেখা যায় যে জিএমও থাকে, সেগুলো জিএমও ফ্রুটস থাকে। সো বেটার হচ্ছে আপনি একদম দেশি যে ফল, যেগুলো বাংলাদেশি লোকাল ফল, সেগুলো আপনি বেশি খাবেন। যেমন ধরেন এখন হচ্ছে কদবেলের সিজন, কদবেল ইজ ওয়ান্ডারফুল অ্যান্টি ইনফ্লামেটরি। কদবেলের মধ্যে প্রোটিন অনেক বেশি। হ্যাঁ, কদবেলের মধ্যে তো ভেজাল করা সম্ভব না, তাই না? সো কদবেল আছে, দেন হচ্ছে এখন জামগুলো পাওয়া যাচ্ছে, দেন পেয়ারা আছে। হ্যাঁ, সো এই যে লোকাল যে ফলগুলো আছে, আমলকি আছে, হ্যাঁ, এই লোকাল ফল যেগুলো আছে সেগুলো আপনি অবশ্যই প্রতিদিন একটা দুইটা রাখবেন। ওকে, সো বিদেশি ফল যেগুলো আছে, আপেল টাপেল, সেগুলো আপনি কম খান, মাঝে মাঝে খান, বাট বাংলাদেশি লোকাল ফলগুলো আপনার অবশ্যই খেতে হবে। দেখবেন যে লোকাল ফলগুলো দামেও সস্তা, তাই না? সো লোকাল ফলগুলো আপনি প্রেফার করবেন, এগুলো আমাদের শরীরের জন্য ভালো, বিকজ আমাদের জিওগ্রাফিতে আল্লাহ তাআলা যে ফলগুলো দিয়েছে সেগুলো আমাদের শরীরে বেটার কাজ করে। ওকে, প্রত্যেকের বডি কিন্তু ডিফারেন্ট। আপনার শরীরের ফিজিওলজি যেরকম, আপনার শরীরে যে সমস্যাগুলো হয়, একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে যে মানুষটা বড় হয়েছে, জন্ম হয়েছে, তার শরীরের যে ফিজিওলজি সেটা কিন্তু সেম না। সো ডেফিনেটলি আপনি লোকাল ফ্রুটস বা বাংলাদেশি লোকাল যে খাবারগুলো আছে সেগুলো আপনি যখন বেশি খাবেন সেটাই আপনার জন্য ভালো, সেটাই আপনার ফিজিওলজির জন্য আল্লাহ তাআলা সেভাবে দিয়ে দিয়েছে। ওকে, সো লোকাল ফ্রুটসগুলো আমরা প্রেফার করবো। দেন কামস নাটস। সো নাটসের মধ্যে একদম যে দামি দামি নাটস খেতে হবে, আমন্ড, ওয়ালনাট বা ক্যাশিউ নাটস, তা না। বাংলাদেশে যে পিনাটস আছে, চীনাবাদাম কিন্তু অনেক ভালো। হ্যাঁ, দেন হচ্ছে ইউ ক্যান টেক সাম ওয়ালনাটসের মধ্যে ওমেগা 3 অনেক বেশি। দেন আমন্ড, ক্যাশিউটা খেতে মজা, সবাই ক্যাশিউ পছন্দ করে, বাট ক্যাশিউ নিউট্রিশন আসলে সবচেয়ে কম। হ্যাঁ, দেন আমন্ড আছে, আমন্ড ভালো। হ্যাঁ, ফক্স নাট আছে, এরকম যে নাটসগুলো আছে সেগুলো খাবেন, তবে নাটস অনেক বেশি খাওয়া যাবে না, কারণ নাটসের মধ্যে ক্যালোরি অনেক হাই। সো যারা স্পেশালি ওয়েট লস করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে নাটসটা খেলেও অল্প পরিমাণে খেতে হবে, লাইক 1 to 2 টেবিলস্পুন ডেইলি, এটা বেশি না। হ্যাঁ, দেন কামস অলিভ অয়েল। আপনি চেষ্টা করবেন প্রতিদিন আপনার ডায়েটে অলিভ অয়েল রাখতে। সো কোনো একটা ভেজিটেবল আপনি অলিভ অয়েল দিয়ে সটে করেন, আপনি সালাদ খান একটু অলিভ অয়েল মিক্স করে, ঠিক আছে? চেষ্টা করবেন অলিভ অয়েলটা চুলার হিটে না দিয়ে আলাদা করে করতে, যেরকম সালাদের সাথে আপনি অ্যাড করবেন। হ্যাঁ, অথবা সটে ভেজির মধ্যে কি হয়, একটু ভেজিটেবলটা স্টিম করে অথবা সিদ্ধ করে দেন আপনি জাস্ট হচ্ছে চুলায় একটু অলিভ অয়েল দিয়ে একটু সটে করে নামাবেন। এরকম কুকিং গুলোতে অলিভ অয়েল দিবেন। লিফি গ্রিন, শাক হচ্ছে ওয়ান্ডারফুল। ঠিক আছে, শাক খুবই ভালো। শাক আমাদের বডির যে এক্সেসিভ হরমোন আছে, এক্সেসিভ কোলেস্টেরল আছে, সেগুলোকে বাইন্ড করে বডি থেকে বের করে নিয়ে আসে। সো শাকটা, লিফি গ্রিনস বা শাক, এটা প্রতিদিন রাখবেন, যে কোনো ধরনের শাকে হোক। হ্যাঁ, আর ফ্যাটি ফিশ, অর্থাৎ যে মাছগুলো তৈলাক্ত। হ্যাঁ, তো তৈলাক্ত মাছের মধ্যে আমাদের দেশে যেরকম পাঙাশ মাছ আছে, ইলিশ মাছ আছে, অর্থাৎ যেগুলোতে ফ্যাটের পরিমাণ বেশি, সেগুলো। তো এই টাইপের মাছগুলো আপনারা প্রেফার করবেন। ওকে, আচ্ছা, আমি একটু দিয়ে একটা কোয়েশ্চেন দেখি, তারপর এর পরের স্লাইডে যাচ্ছি ইনশাআল্লাহ। এটা তিনজনই হচ্ছে মেটাবলিজম ইমপ্রুভ করে। পিসিওএস বা যেকোনো হরমোনাল ইমব্যালেন্সের একটা বড় সমস্যা হচ্ছে মেটাবলিজমটা স্লো হয়ে যায়। মেটাবলিজম স্লো হয়ে গেলে ওয়েট লস হতে চায় না, হরমোনাল ইমব্যালেন্সেস বাড়তে থাকে, ফ্যাট গেইন হয়, মানে ফ্যাট জমতে থাকে বডিতে। হ্যাঁ, তো যে কারণে আমাদের মেটাবলিজম ইমপ্রুভ করার জন্য এই জিনিসগুলো দরকার। তো কয়েকটা যে কথা আমি বলে দেবো সেটা হচ্ছে যে এই খাবারগুলো বা এই জিনিসগুলো কখনো গরম পানিতে খাবেন না। হ্যাঁ, সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে চুলায় জাল দিয়ে খাবো, যে টার্মারিক, হলুদ চুলার মধ্যে জাল দিয়ে খাবো, আদা চুলার মধ্যে জাল দিয়ে খাবো। কেন? চুলায় জাল দিয়ে কেন খেতে হবে? 38%, ফ্যাট থাকবে 30 to 35%, কার্বোহাইড্রেট থাকবে 25 to 35%। হ্যাঁ, তো এটা একটা আইডিয়াল রেশিও। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে কম বেশি হতে পারে, যেমন কারো যদি ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে তার কিন্তু এটা চেঞ্জ হবে, কারো যদি কিডনি প্রবলেম থাকে, কিডনি ইস্যু থাকে, তার ক্ষেত্রে প্রোটিন আরো কম দিতে হবে। হ্যাঁ, তো এরকম এক এক জনের যদি কোনো অ্যাডেড কোনো ইস্যু থাকে, কোনো প্রবলেম থাকে, সেখানে এটা চেঞ্জ হবে, বাট ইন জেনারেল রেশিও হবে এরকম যে প্রোটিন থাকবে অ্যারাউন্ড 35 থেকে 38%, ফ্যাট হচ্ছে 30 to 35%, এন্ড কার্ব হচ্ছে 25 to 35%। ঠিক আছে, সো আমি ইউজুয়ালি কার্বোহাইড্রেট প্রেফার করি 25%। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হয়তো বা ওয়েট গেইন করতে হবে, তাদেরকে হয়তো আমরা একটু বেশি দিতে পারি, বাট ইউজুয়ালি 25% ইজ ইনাফ। অথবা হয়তো কারো কারো ক্ষেত্রে দেখা গেল যে সে হয়তো অনেক কার্ব খেয়ে হ্যাবিচুয়েটেড, তো হঠাৎ করে আমরা অনেক বেশি কার্ব রেস্ট্রিক্ট করতে পারবো না, তাকে আমাদের আস্তে আস্তে কার্ব কমাতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা অ্যারাউন্ড 35% দিতে পারি, বাট
ইউজুয়ালি 25%টাই আমি প্রেফার করি। হ্যাঁ, বাকি 25%-এর পরে বাকি যতটুকু থাকে সেটা হচ্ছে প্রোটিন অ্যান্ড ফ্যাটের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, বাট ইন জেনারেল ফর মোস্ট উইমেন দিস ইজ দ্য আইডিয়াল রেশিও। হ্যাঁ, আচ্ছা, সো এরপরে আমরা চলে আসবো যে ইনফ্লামেটরি ফুডস কি কি আছে। হ্যাঁ, তো গতকাল তো আমরা ইনফ্লামেশন নিয়ে অনেক কথা বলেছি। সো ইনফ্লামেটরি ফুড কোনগুলো আছে যে আমাদের বডিতে, এই যে কিছুক্ষণ আগে বললাম যে কিছুটা টুকটাক ইনফ্লামেশন আমাদের বডিতে হবে, থাকবে। তো সেটাকে আমরা কিভাবে কমাবো? সেটাকে আমরা কমাবো হচ্ছে এই হেলদি খাবারগুলোর মাধ্যমে। যেমন এখানে আমি অনেকগুলো, এটা হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে নেওয়া। সো এখানে যে অ্যান্টি ইনফ্লামেটরি ফুড অনেকগুলো আছে, যেমন অলরেডি আমি কয়েকটা হার্বের কথা বললাম। তো এটা ছাড়াও দেখুন এখানে কিছু খাবার যেগুলো আমরা ডেইলি খাবার কিন্তু আমরা অ্যাড করতে পারি। মানে আমি এই লিস্টে কারণে শেয়ার করেছি বিকজ দিস হ্যাজ অনলি 6 টাইপ অফ ফুডস এন্ড উই ক্যান ইজিলি ইনকর্পোরেট দোজ ইন আওয়ার ডেইলি ডায়েট। যেমন টোম্যাটোস তো এখন প্রায় সারা বছরই পাওয়া যায়। সো অ্যাড টোম্যাটোস ইন ইউর ডায়েট। ফ্রুটস আমরা মোটামুটি এখানে স্ট্রবেরি, ব্লুবেরি, অরেঞ্জ, চেরিজ এগুলো বিদেশি ফলের কথা লেখা আছে। সো মোটামুটি সব ফ্রুটস গুলোই অ্যান্টি ইনফ্লামেটরি। আপনি বাংলাদেশি দেশি ফল যেগুলো আছে সেগুলো বেশি প্রেফার করবেন, কারণ বিদেশি ফলগুলো যেগুলো বিদেশ থেকে আসে সেগুলো দেখা যায় অনেক প্রিজারভেটিভস অ্যাড করা হয়, অথবা বিদেশি ফল যেগুলো বাংলাদেশে তৈরি বা বাংলাদেশে গ্রো করা হচ্ছে এখন সেগুলোতে দেখা যায় যে জিএমও থাকে, সেগুলো জিএমও ফ্রুটস থাকে। সো বেটার হচ্ছে আপনি একদম দেশি যে ফল, যেগুলো বাংলাদেশি লোকাল ফল, সেগুলো আপনি বেশি খাবেন। যেমন ধরেন এখন হচ্ছে কদবেলের সিজন। কদবেল ইজ ওয়ান্ডারফুল অ্যান্টি ইনফ্লামেটরি। কদবেলের মধ্যে প্রোটিন অনেক বেশি। হ্যাঁ, কদবেলের মতো তো ভেজাল করা সম্ভব না, তাই না? সো কদবেল আছে, দেন হচ্ছে এখন জামপুরা পাওয়া যাচ্ছে, দেন পেয়ারা আছে। হ্যাঁ, সো এই যে লোকাল যে ফলগুলো আছে, আমলকি আছে, হ্যাঁ, এই লোকাল ফল যেগুলো আছে সেগুলো আপনি অবশ্যই প্রতিদিন একটা দুইটা রাখবেন। ওকে, সো বিদেশি ফল যেগুলো আছে আপেল টাপেল সেগুলো আপনি কম খান, মাঝে মাঝে খান, বাট বাংলাদেশি লোকাল ফলগুলো আপনার অবশ্যই খেতে হবে। দেখবেন যে লোকাল ফলগুলো দামেও সস্তা, তাই না? সো লোকাল ফলগুলো আপনি প্রেফার করবেন, এগুলো আমাদের শরীরের জন্য ভালো, বিকজ আমাদের জিওগ্রাফিতে আল্লাহ তাআলা যে ফলগুলো দিয়েছে সেগুলো আমাদের শরীরে বেটার কাজ করে। ওকে, প্রত্যেকের বডি কিন্তু ডিফারেন্ট। আপনার শরীরের ফিজিওলজি যেরকম, আপনার শরীরে যে সমস্যাগুলো হয়, একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে যে মানুষটা বড় হয়েছে, জন্ম হয়েছে, তার শরীরের যে ফিজিওলজি সেটা কিন্তু সেম না। সো ডেফিনেটলি আপনি লোকাল ফ্রুটস বা বাংলাদেশি লোকাল যে খাবারগুলো আছে সেগুলো আপনি যখন বেশি খাবেন সেটাই আপনার জন্য ভালো, সেটাই আপনার ফিজিওলজির জন্য আল্লাহ তাআলা সেভাবে দিয়ে দিয়েছে। ওকে, সো লোকাল ফ্রুটসগুলো আমরা প্রেফার করবো। দেন কামস নাটস। সো নাটস এর মধ্যে একদম যে দামি দামি নাটস খেতে হবে, আমন্ড, ওয়ালনাট বা ক্যাশিউ নাটস, তা না। বাংলাদেশে যে পিনাটস আছে, চীনাবাদাম কিন্তু অনেক ভালো। হ্যাঁ, দেন হচ্ছে ইউ ক্যান টেক সাম ওয়ালনাটস এর মধ্যে ওমেগা 3 অনেক বেশি। দেন আমন্ড, ক্যাশিউটা খেতে মজা, সবাই ক্যাশিউ পছন্দ করে, বাট ক্যাশিউ এর নিউট্রিশন আসলে সবচেয়ে কম। হ্যাঁ, দেন আমন্ড আছে, আমন্ড ভালো। হ্যাঁ, ফক্স নাট আছে, এরকম যে নাটস গুলো আছে সেগুলো খাবেন। তবে নাটস অনেক বেশি খাওয়া যাবে না, কারণ নাটস এর মধ্যে ক্যালোরি অনেক হাই। সো যারা স্পেশালি ওয়েট লস করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে নাটসটা খেলেও অল্প পরিমাণে খেতে হবে, লাইক 1 to 2 টেবিল স্পুন ডেইলি, এর চেয়ে বেশি না। হ্যাঁ, দেন কামস অলিভ অয়েল। আপনি চেষ্টা করবেন প্রতিদিন আপনার ডায়েটে অলিভ অয়েল রাখতে। সো কোনো একটা ভেজিটেবল আপনি অলিভ অয়েল দিয়ে সটে করেন, আপনি সালাদ খান একটু অলিভ অয়েল মিক্স করে, ঠিক আছে? চেষ্টা করবেন অলিভ অয়েলটা চুলার হিটে না দিয়ে আলাদা করে করতে, যেরকম সালাদের সাথে আপনি হয়তো অ্যাড করলেন। হ্যাঁ, অথবা সটে ভেজির মধ্যে কি হয়, একটু ভেজিটেবলটা স্টিম করে অথবা সিদ্ধ করে দেন আপনি জাস্ট হচ্ছে চুলা একটু অলিভ অয়েল দিয়ে একটু সটে করে নামাবেন। এরকম কুকিং গুলোতে অলিভ অয়েল দিবেন। লিফি গ্রিন, শাক হচ্ছে ওয়ান্ডারফুল, ঠিক আছে? শাক খুবই ভালো। শাক আমাদের বডির যে এক্সেসিভ হরমোন আছে, এক্সেসিভ কোলেস্টেরল আছে, সেগুলোকে বাইন্ড করে বডি থেকে বের করে নিয়ে আসে। সো শাকটা, লিফি গ্রিনস বা শাক, এটা প্রতিদিন রাখবেন, যে কোনো ধরনের শাকে হোক। হ্যাঁ, আর ফ্যাটি ফিশ অর্থাৎ যে মাছগুলো তৈলাক্ত। হ্যাঁ, তো তৈলাক্ত মাছের মধ্যে আমাদের দেশে যেরকম পাঙাশ মাছ আছে, ইলিশ মাছ আছে, অর্থাৎ যেগুলোতে ফ্যাটের পরিমাণ বেশি, সেগুলো। তো এই টাইপের মাছগুলো আপনারা প্রেফার করবেন। ওকে, আচ্ছা, আমি একটু দিয়ে একটা কোয়েশ্চেন দেখি, তারপর এর পরের স্লাইডে যাচ্ছি ইনশাআল্লাহ। অনেক কনস্টিপেশন হয়, তাই ডক্টর কার্বোহাইড্রেট খেতে না করে দিয়েছে। আচ্ছা, আমরা কি ফ্রিজে পেস্ট করে রেখে খাওয়া যাবে? আচ্ছা, ফ্রিজে পেস্ট করে রেখে খাওয়া যাবে। ফ্রিজ বলতে কি রেগুলার ফ্রিজ বা রেফ্রিজারেটর কথা বলছেন, তাই তো? নাকি ফ্রোজেন করে রাখতে চান? হ্যাঁ, যদি আপনি ফ্রোজেন করে রাখতে চান সেটা ডেফিনেটলি ভালো, বাট যদি নরমাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু বেশি দিন রাখা যাবে না, 3-4 দিন রাখতে পারবেন, এর চেয়ে বেশি রাখতে পারবেন না। হ্যাঁ, টার্মেরিক পাউডার ফর্ম হলে 10 গ্রামে কত স্পুন মেজার করবো? আচ্ছা, এক স্পুন মানে একটা 1 টিস্পুন হচ্ছে 5 গ্রাম, ইউজুয়ালি 5 ml বা 5 গ্রাম। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলি, টার্মারিকের কথা যেহেতু অনেক করে জিজ্ঞেস করছেন, তো আনফরচুনেটলি বাংলাদেশের ম্যাক্সিমাম টার্মারিকে হচ্ছে লেড ক্রোমেট মেশানো থাকে। লেড ক্রোমেট হচ্ছে হলুদ রং। হ্যাঁ, এটা নিয়ে আমি আমার মেডিকেল একটা প্রেজেন্টেশন করেছিলাম, তখন আমি এটা নিয়ে যত স্টাডি আছে সব দেখেছি। মানে আই ওয়াজ সো শকড টু নো যে বাংলাদেশের ম্যাক্সিমাম টার্মারিক, একদম 90% টার্মারিকে হলুদ রং মেশানো হয়। মানে বাজারে যে আপনি টার্মারিক কিনতে পাচ্ছেন সেগুলোর মধ্যে হলুদ রং মেশানো থাকে। সো আপনারা যদি বাসায় এনে যারা র টার্মারিক খেতে চান, তারা অবশ্যই বাজার থেকে টার্মারিক কিনে এনে, মানে বি শিওর যেটার মধ্যে রং মেশানো আছে। হ্যাঁ, সো ওটা এনে ভালোভাবে ধুয়ে বাইরের যে শেলটা আছে সেটা ভালোভাবে ছিলে নিয়ে তারপর ভিতরেরটা থেকে আপনি সেটাকে হচ্ছে গ্রেট করবেন অথবা পাউডার বানাবেন, যেটাই করতে চান, ঠিক আছে? ভালোভাবে ধুয়ে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাপল সাইডার ভিনেগার লাঞ্চের হাফ আওয়ার পরে। আচ্ছা সোনিয়া, ওই যে আমি বললাম অ্যাপল সাইডার ভিনেগার ইজ অলওয়েজ বেস্ট when taken on empty stomach, ঠিক আছে? আচ্ছা আপনারা, আই এম টেকিং a 5 minutes break, আমি 5 মিনিটস পরে আসছি। আপনারা ওকে আপনারা, আই এম ব্যাক। হ্যাঁ, তো সোনিয়াপুকে যেটা বলছিলাম যে সোনিয়াপু, আপনি অ্যাপল সাইডার ভিনেগারটা লাঞ্চের পরে না, বেস্ট হচ্ছে খালি পেটে খাওয়া। হ্যাঁ, এটাতে ভালো কাজ করে। খাবেনই যখন একটা জিনিস, সেটা যে সময়টাতে বেস্ট কাজ করে সেই সময়টাতেই খান, তাই না? তো সকালে অফিসে যাওয়ার আগে, যদি অফিস করে থাকেন বা স্কুল বা কলেজ ভার্সিটিতে যেয়ে থাকেন, তার আগে খেয়ে নেবেন। হ্যাঁ, টার্মারিক ক্যাপসুল কি পরিমাণ নিব? আচ্ছা, টার্মারিক ক্যাপসুল কতটুকু নিবেন এটা আসলে ডিপেন্ড করবে আপনি কোন ব্র্যান্ডেরটা নিচ্ছেন। ওদের যে ইনস্ট্রাকশনটা আছে সেটা ফলো করবেন, কারণ একটা ব্র্যান্ডের তো এক এক রকম থাকে, তাই না? ফর্মুলেশন এক এক রকম থাকে। 1 টিস্পুন টার্মারিক পেস্টের সাথে কতটুকু ব্ল্যাক পেপার অ্যাড করলে ভালো হয়? জাস্ট পিঞ্চ, একদম অল্প পরিমাণ, 1 পিঞ্চ ব্ল্যাক পেপার অ্যাড করলেই হবে। র জিঞ্জার টার্মারিক পানিতে
আছে আপনি চাপিয়ে নেবেন দরকার হলে। টার্মেরিক যেটা আছে টার্মেরিক তো পানিতে মোটামুটি মিশে যায়। যদি কখনো টার্মেরিক খেয়ে থাকেন টার্মেরিক কিন্তু মোটামুটি পানিতে মিশে যায়, বাট আপনি যদি গ্রেট করে দেন তাহলে একটু চাপিয়ে নেবেন। ঠিক আছে, মানে পানিতে খেয়ে ফেলার পর একটু চাপিয়ে নেবেন। আচ্ছা, সো আমরা পরের স্লাইডে যাই। এখানে আমি বলবো যে ডিটক্স ফ্রম হেভি মেটালস। তো এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের চালের মধ্যে আর্সেনিক আছে, হ্যাঁ। দেন হচ্ছে আমাদের শাকসবজির মধ্যে দেখা যাচ্ছে অনেক হেভি মেটালস আছে। উই ক্যানট হেল্প ইট। শাকসবজি তো আমরা খাবোই, খেতেই হবে, কি খাবো সবচেয়ে বন্ধ করি। ফ্রুটস আমাদের খেতেই হবে, অনেক সময় দেখা যায় ফ্রুটসের মধ্যেও সবজির মধ্যে দেখা যাচ্ছে অনেক হেভি মেটালস আছে। উই ক্যানট হেল্প, এর মধ্যে আর্সেনিক আছে, হ্যাঁ। দেন পরের স্লাইডে যাই। এখানে আমি বলবো যে ডিটক্স ফ্রম হেভি মেটালস। তো এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের চালের মধ্যে আর্সেনিক আছে, হ্যাঁ। দেন হচ্ছে আমাদের শাকসবজির মধ্যে দেখা যাচ্ছে অনেক হেভি মেটালস আছে। উই ক্যানট হেল্প ইট। শাকসবজি তো আমরা খাবোই, খেতেই হবে, আর কি খাবো সবচেয়ে বন্ধ করি। ফ্রুটস আমাদের খেতেই হবে, অনেক সময় দেখা যায় ফ্রুটসের মধ্যেও এরকম হেভি মেটালস থাকে, হ্যাঁ। কারণ বাংলাদেশে তো এগুলো কোনো রেগুলেটরি বোর্ড নাই। বাংলাদেশের যে কৃষি জমি আছে সেগুলোতে প্রচুর পরিমাণে সার, প্রচুর পরিমাণে কীটনাশক ইউজ করা হয়। আমি শেয়ার করি আপনাদের সাথে একটা ব্যাপার যে আমি তো হেমাটোলজিতে কাজ করতাম। হেমাটোলজি হচ্ছে ব্লাডের ডিপার্টমেন্ট। সো ওখানে ব্লাড ক্যান্সারের রোগীরা আসতো প্রচুর। মানে আমাদের ম্যাক্সিমাম 90% রোগী ছিল ব্লাড ক্যান্সারের, যারা হসপিটালে ভর্তি হতো। তো মানে সারপ্রাইজিংলি আমি দেখলাম যে বাংলাদেশের মানে যত রোগী আসছে আমাদের কাছে, ঢাকা মেডিকেল বিএসএমএবিও পিজি হসপিটাল যেটা, সেটার ম্যাক্সিমাম রোগী হচ্ছে দেখলাম যে কৃষিকাজ করে, ফার্মার অথবা একদম গ্রামের। তো আই ইউজ টু বি সারপ্রাইজ যে এদের কেন ক্যান্সার হচ্ছে। মানে দে ইউজুয়ালি লিভ আ ভেরি হেলদি লাইফ, তাই না? তারা আনহেলদি খাবার খায় না, তারা অনেক বেশি কাজ করে, অনেক বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, রোদে থাকে, হ্যাঁ। সো ওয়াই আর দে গেটিং ক্যান্সার? তো পরে আসলে বুঝতে পারলাম যে এই যে বিকজ তারা যে কৃষি জমিগুলোতে কাজ করছে এগুলোতে প্রচুর পরিমাণে রাসায়নিক ইউজ করা হয়, কীটনাশক ইউজ করা হয়, এন্ড দিজ আর দ্য মেইন রিজনস ফর ব্লাড ক্যান্সার। ঠিক আছে, ব্লাড ক্যান্সার কিন্তু এগুলোর কারণেই হয়। সো যে কারণে আসলে বাংলাদেশে তো এগুলো কোনো রেগুলেটরি বোর্ড নাই, বাংলাদেশে প্রচুর পরিমাণে কীটনাশক, প্রচুর পরিমাণে রাসায়নিক ইউজ করা হয়। তো আমরা আসলে কি করতে পারি? উই ক্যানট হেল্প ইট। আমরা কি করতে পারি? আমরা আমাদের ডায়েটটাতে এমন ভাবে কিছু জিনিস আমরা অ্যাড করতে পারি যেগুলো আমাদের বডি থেকে হেভি মেটাল গুলোকে ডিটক্স করে নিয়ে আসবে, বের করে দিবে শরীর থেকে, হ্যাঁ। সো এই যে হেভি মেটাল ডিটক্সের ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখুন, এখানে আমি মেনশন করেছি যে সিলান্ট্রো, হ্যাঁ। সিলান্ট্রো, গার্লিক, টার্মারিক। সিলান্ট্রো হচ্ছে ধনেপাতা, হ্যাঁ। সো ধনেপাতা, গার্লিক মানে রসুন, দেন হচ্ছে টার্মারিক হলুদ, তারপর হচ্ছে জিঞ্জার বললাম, জিঞ্জার, হ্যাঁ। সো এই যে রসুনটা আপনি ডেইলি আপনার ডায়েটে অ্যাড করতে পারেন। ঠিক আছে, প্রতিদিন হয়তো আপনি এক কোয়া রসুন একটুখানি রোস্ট করে খেয়ে নিতে পারেন, কিন্তু চিবিয়ে খেতে হবে রসুনটা। ধনেপাতা, আপনার প্রতিদিন যে শাকসবজি খাচ্ছেন, শাকসবজি রান্নাটা শেষ হয়ে গেলে উপরে হালকা করে একটু ধনেপাতা দিয়ে দেন, হ্যাঁ। ওই ধনেপাতাটা আপনি খান। আপনি যে সালাদ খাচ্ছেন, সালাদের মধ্যে আপনি একটু ধনেপাতা অ্যাড করেন। ধনেপাতা কিন্তু ওয়ান্ডারফুল ফর ডিটক্সিং দ্য হেভি মেটালস। দেন আরেকটা সুন্দর ডিটক্স হচ্ছে, এখানে যদি নাম মেনশন করা নেই, সেটা হচ্ছে তেঁতুল। ঠিক আছে, তেঁতুল বা ট্যামারিন্ড। সো তেঁতুলের একটু আচার বানিয়ে রাখেন, সুগার দিবেন না, বা দিলে হালকা একটু গুড় দিবেন। সো প্রতিদিন একটু করে তেঁতুল খান, তেঁতুলের আচার খান। তেঁতুল কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর একটা ডিটক্স। এই জিনিসগুলো ডায়েটে রাখুন। দেন ক্লোরেলা বা স্পিরুলিনা সাপ্লিমেন্ট। সো স্পিরুলিনা এখন পাওয়া যায়, চাইলে স্পিরুলিনা অ্যাড করতে পারেন, বাট গুড কোয়ালিটি হতে হবে। হাই ফাইবার ডায়েট। হাই ফাইবার ডায়েট হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকবে, যেমন শাক থাকবে, ফ্রুটস থাকবে, ভেজিস থাকবে, ব্রাউন রাইস থাকবে, এগুলোতে ফাইবার পরিমাণ বেশি। সো এটাতে কি হয় যে ফাইবার গুলো বডির এই যে টক্সিনস গুলোকে বাইন্ড করে শরীর থেকে বের করে নিয়ে আসে, এক্সেস হরমোন, এক্সেস কোলেস্টেরল এগুলোকে বাইন্ড করে নিয়ে আসে। প্লেন্টি অফ ওয়াটার, প্রচুর পরিমাণে পানি খাবেন। আমাদের শরীরে কিন্তু ন্যাচারাল ডিটক্স সিস্টেম আল্লাহ দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ন্যাচারাল ডিটক্স অর্গানস আল্লাহ দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে কিডনি আর হচ্ছে লিভার। এই দুটো কিন্তু আমাদের বডি থেকে এই যে খারাপ জিনিসগুলো আছে এগুলোকে ন্যাচারালি ডিটক্স করে নিয়ে আসে, হ্যাঁ। সো আমার কিডনিটা যেন ভালো থাকে সেজন্য প্রচুর পরিমাণে পানি খেতে হবে, আপনার খাবার দাবারগুলো ভালো খেতে হবে যেন আপনার লিভারের উপর প্রেশার না পড়ে। তো এই জিনিসগুলো যদি একটু ইন্টেনশনালি খান তাহলে কিন্তু আর সমস্যা হবে না, হ্যাঁ। তাহলে দেখবেন যে আপনি মেনটেন করতে পারছেন ইনশাআল্লাহ। ওকে, সো আরেকটা জিনিস হচ্ছে যে কিভাবে আপনি আপনার বডি ডিটক্স অর্গানগুলোকে সাপোর্ট করবেন। ওই যে বললাম আপনার খাবারটা ভালো থাকতে হবে, আপনার বেশি করে পানি খেতে হবে যেন আপনার কিডনিটা ভালো থাকে, বডির কিডনির মাধ্যমে ইউরিনেশনের মাধ্যমে যেন বডি থেকে খারাপ জিনিসগুলো বের হয়ে আসে। এট দ্য সেম টাইম ঘুম, যে 7-8 ঘন্টা ঘুমাতে হবে অবশ্যই। প্রতিদিন আপনি একটু এক্সারসাইজ করবেন। সুয়েটিং ইজ অ্যানাদার গ্রেট মেথড অফ ডিটক্সিফিকেশন, হ্যাঁ। সুয়েটিং এর মাধ্যমে কিন্তু আমাদের বডি থেকে অনেক টক্সিনস বের হয়ে যায়। সো সুয়েটিংটা আমরা অ্যাপ্রিশিয়েট করবো, হ্যাঁ। এক্সারসাইজ করবেন যেন সুয়েটিং হয় এরকম। স্ট্রেসটাকে ম্যানেজ করবেন, কারণ ক্রনিক স্ট্রেস লোয়ার্স আওয়ার বডির ডিটক্স ক্যাপাসিটি। বডি যখন অনেক বেশি স্ট্রেসে থাকে তখন শরীরের প্রত্যেকটা অর্গান বা প্রত্যেকটা সিস্টেমই খারাপভাবে কাজ করে, ভালো কাজ করে না, হ্যাঁ। তো এই জন্য স্ট্রেসটা যতটুকু সম্ভব ম্যানেজেবল রাখতে হবে। আচ্ছা, কার্কুমা সুপারফুড কয়টা করে ক্যাপসুল খাবো? আচ্ছা, কার্কুমা সুপারফুড আপু যে আমি বললাম, আপনি দেখবেন যে ওখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে আপনি সেটাই ফলো করবেন। কার্কুমা সুপারফুডে সম্ভবত সকালে 2টা রাতে 2টা এরকম করে দেওয়া আছে। সো ওরা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেভাবেই খাবেন। আচ্ছা, সো এইবার আমরা চলে আসবো যে ডেইলি ডায়েট প্ল্যানটা কেমন হবে, অর্থাৎ আপনার খাবারে কোন কোন জিনিসগুলো থাকবে বা আপনার ডায়েট প্ল্যানটা আপনি কিভাবে ঠিক করবেন, হ্যাঁ। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড ফর ইউ। তো প্রথমত আপনার আগে ঠিক করে নিতে হবে যে আমার হাইট অনুযায়ী আমার ওয়েট কত থাকতে হবে, কতটুকু ওয়েট লস আমাকে করতে হবে, ঠিক আছে। দেন আপনার যতটুকু ওয়েট লস করতে হবে বা ওয়েট গেইন করতে হবে বা ওয়েট মেইনটেইন করতে হবে সেটুকু অনুযায়ী আপনার টোটাল একটা ক্যালোরি কাউন্ট রেডি করে ফেলতে হবে, যে ঠিক আছে আমি তাহলে 1200 ক্যালোরি আমি খাবো, 1500 ক্যালোরি খাবো। নিজে থেকে বানাবেন না, হ্যাঁ। ফেসবুকে অনেক সময় আমি দেখি যে 1200 ক্যালোরি ডায়েট চার্ট, 1500 ক্যালোরি ডায়েট চার্ট, 1000 ক্যালোরি ডায়েট চার্ট। নো, এভাবে না। এটা বেস্ট হয় আপনি যদি একজন নিউট্রিশনিস্টের সাথে কনসাল্ট করে আপনার এই জিনিসটা ঠিক করে নেন, কারণ বিভিন্ন খাবারের ক্যালোরি কাউন্ট বিভিন্ন
বিভিন্ন রকম, সবসময় আমরা সব খাবারের এক্সাক্ট ক্যালোরি জানতেও পারি না, হ্যাঁ, আমাদের অনেক কিছু গেস করে নিতে হয়। এনিওয়েজ, তো আপনার কাজ হচ্ছে আপনি ক্যালোরিটাকে ফিক্স করবেন, ঠিক আছে আমি এত ক্যালোরি খাবো, বাট 1000 ক্যালোরির নিচে যাবেন না। আমি অনেক মানুষকে দেখেছি যারা র্যাপিড ওয়েট লসের জন্য 700 ক্যালোরি 800 ক্যালোরি ডায়েট করে, দ্যাট ইজ নট হেলদি। কারণ এত কম খাবার কিন্তু আপনার ম্যালনিউট্রিশন হয়ে যাবে, ওজন হয়তো কমবে কিন্তু আপনার ম্যালনিউট্রিশন হয়ে যাবে, অর্থাৎ আপনার শরীরে তো নিউট্রিশনের অভাব হবে। আমরা তো শুধু ওয়েট কমাতে চাই না, আমরা চাই আমাদের ওয়েট কমবে, এট দ্য সেম টাইম আমাদের হরমোনাল প্রোফাইল ইমপ্রুভ করবে, আমাদের ওভারঅল হেলথ ইমপ্রুভ করবে। সো সেটা যদি চান আপনার নিউট্রিশন ঠিক রাখতে হবে। সো আপনি অনেক বেশি ক্যালোরি লস করে ফেললে তখন তো সমস্যা, হ্যাঁ। যে কারণে দেখবেন যে অনেকে আছে না যে খুব ওয়েট লস করলো বাট she looks very sick, অথবা সে দুর্বল হয়ে গেছে, ওয়েট লস করার পরে শরীরে অনেক সমস্যা হচ্ছে, স্কিন ঝুলে যাচ্ছে, দ্যাট ইজ বিকজ যে ওরা ঠিকঠাক মতো ডায়েটটা প্ল্যান করে নেয়। হ্যাঁ, কম খেলে তো ওয়েট লস হবে, কম তো আপনিও খেতে পারেন, কম খাওয়ার জন্য তো কোনো কিছু শেখার দরকার নেই, খাবার কমাতে ওয়েট লস হবে, কিন্তু খাবার কমাতেও হবে, এট দ্য সেম টাইম এমন ভাবে খেতে হবে যেন আমার নিউট্রিশনটাও ভালো থাকে, তাই না? ওকে, দেন হচ্ছে ম্যাক্রো রেশিওর কথা কিছুক্ষণ আগে যেটা বললাম যে প্রোটিন থাকবে अराउंड 35%, মড ফ্যাট থাকবে अराउंड 30 to 35%, কার্ব থাকবে 25 to 35%, এখানে আমি 30% দিয়েছি। সো এরকম একটা রেশিও থাকবে। প্রোটিন অবশ্যই 2 গ্রাম পার কেজি বডি ওয়েটের বেশি খাওয়া যাবে না, ঠিক আছে? 2 গ্রাম পার কেজি বডি ওয়েটের উপরে প্রোটিন নেওয়া যাবে না। এন্ড বেস্ট হচ্ছে अराउंड 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট, অর্থাৎ আপনার যদি 60 কেজি ওজন হয় আপনার প্রোটিন হবে अराउंड 90 গ্রাম। হ্যাঁ, সো এটা হচ্ছে বেস্ট। ওকে, দেন অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড, অর্থাৎ অনেক বেশি কালারফুল ভেজিটেবলস এন্ড ফ্রুটস, এগুলো আপনার প্রতিদিন আপনার ডায়েটে থাকবে। ফাইবার রিচ ফুডস, যেমন যেগুলোতে অনেক বেশি ফাইবার আছে, লাইক লিফি গ্রিন, চিয়া সিড, এই জিনিসগুলো থাকবে ডায়েটে। হ্যাঁ, অ্যান্টি ইনফ্লামেটরি ফুড, কিছুক্ষণ আগে আমি যে লিস্টটা দিলাম সেটার খাবারগুলো আপনার ডায়েটে থাকবে, যেমন ফ্যাটি ফিশ, নাটস, লিফি গ্রিন, ফ্রুট, এই জিনিসগুলো থাকবে। পিওর ফিল্টার্ড ড্রিঙ্কিং ওয়াটার, তো এই যে দেখেন আমি লিখেছি পিওর ফিল্টার্ড ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ ফিল্টার্ড ওয়াটার, প্রেফারেবলি আরো ফিল্টার, অর্থাৎ রিভার্স অসমোসিস যে ফিল্টারটা আছে সেই ফিল্টারের পানিটা খাবেন। বিকজ আনফরচুনেটলি যারা স্পেশালি ঢাকায় আছেন তাদের ক্ষেত্রে যে ওয়াসার পানি প্রচুর খারাপ, ওয়াসার পানিতে অনেক খারাপ খারাপ জিনিস আছে, নাম বললে আর পানি খেতে পারবেন না, সো বেশি কিছু বললাম না। জাস্ট নো দ্যাট ইট কন্টেইনস মেনি হার্মফুল স্টাফ, হ্যাঁ, অনেক বেশি হেভি মেটালস থাকে, হ্যাঁ, দেন অনেক খারাপ জিনিস থাকে, ক্লোরিন থাকে, অনেক বাজে বাজে জিনিস থাকে। সো ডেফিনেটলি আরো ফিল্টার ইউজ করতে হবে, হ্যাঁ, আরো ফিল্টারটা ইউজ করবেন। রিভার্স অসমোসিস ফিল্টার ইউজ করলে অনেক কিছু চলে আসে, মানে ফিল্টার হয়ে আসে। বাট যদি রেগুলার ফিল্টার যেগুলো আছে সেগুলোতে আসলে সবকিছু ফিল্টার হয় না, দ্যাটস ওয়াই রিভার্স অসমোসিস ফিল্টারটা বেস্ট। দেন যাদের স্পেশালি পিসিওএস আছে এটা তাদের জন্য রিকমেন্ডেশন, সেটা হচ্ছে 5 টাইপস অফ ভেজিস এন্ড 2 টাইপস অফ ফ্রুটস এভরিডে। এটা পিসিওএস এর যে সেন্ট্রাল কমিটি আছে সেখান থেকে যে রিকমেন্ডেশন, যে যাদের পিসিওএস আছে তাদের প্রতিদিন 5 ধরনের ভেজিটেবল এবং 2 ধরনের ফ্রুট খাওয়া উচিত। তো 5 টাইপের ভেজিটেবল মানে 5টা আইটেম যে তা না, হ্যাঁ, আপনি হয়তো একটা মিক্সড ভেজিটেবল করলেন, ঠিক আছে, একটা মিক্সড ভেজিটেবলের মধ্যে 4-5টা ভেজিস মিক্স করে দিলেন, এরকম করে। ওকে, সো এটা সবাই ক্লিয়ার, সবাই কি এটা বুঝতে পেরেছেন আমি যা যা শেয়ার করলাম? তো এই জিনিসগুলো আপনার ডায়েটে থাকতে হবে প্রতিদিন, হ্যাঁ। আচ্ছা, সো আইডিয়ালি আপনার মিলটা কিরকম হবে, আপনি কয়বার খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন? হ্যাঁ, সো এটার জন্য আমার সাজেশন হচ্ছে যে আপনি প্রতিদিন 2টা হেভি মিল খাবেন, 1টা থেকে 2টা স্ন্যাক খাবেন, ঠিক আছে? অর্থাৎ আপনি 24 ঘন্টায় 3 থেকে 4 বার খাবেন, নট মোর দ্যান দ্যাট। হ্যাঁ, হেলদি খাবারও একটু পর খাওয়া যাবে না, যে ঠিক আছে এখন একটা পেয়ারা খেলাম, একটু পর একটা কলা খেলাম, একটু পর একটু বাদাম খেলাম, তার একটু পর একটু সিডস খেলাম, তার একটু পর ভাত খেলাম, হ্যাঁ, তার একটু পর 2টা ডিম খেলাম, মানে সারাদিন একটু একটু করে খাচ্ছি, এটা ভালো না। ইভেন দো ইউ আর টেকিং হেলদি ফুডস, দিস ইজ নট আ হেলদি হ্যাবিট, ঠিক আছে? কারণ কি হয় যে আমরা বারবার যখন খাই, হেলদি খাবারও যদি খাই, আমাদের বারবার ইনসুলিন স্পাইক হতে থাকে, হ্যাঁ, সো কন্টিনিউয়াসলি ইনসুলিন স্পাইক হতে থাকলে তখন কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সটা ঠিক হবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আপনি হেলদি খাবারটা অবশ্যই খাবেন, বাট আপনার মিল টাইমটা কমিয়ে নিয়ে আসবেন। আগে সবসময় একটু স্ন্যাকিং না করে আপনি 2টা হেভি মিল নেবেন, 1টা বা 2টা স্ন্যাক নেবেন, অথবা একটা হেভি মিল নেবেন, 3টা স্ন্যাক নেবেন, যেভাবে খান 4 বারের বেশি খাবেন না, মানে 4 বারের মধ্যে আপনি সারাদিন যা যা খেতে চান সেগুলো এই 4 বারের মধ্যে লিমিট করে নিয়ে আসবেন। হ্যাঁ, তো যে ড্রিঙ্কগুলোর কথা বললাম সেটা এটার মধ্যে ইনক্লুডেড না, ওগুলো আপনি আলাদা যে কোনো সময় খেতে পারেন, নো প্রবলেম। বাট এই যে খাবারগুলো আপনি খাবেন সারাদিনে, নাট, সিডস, দেন হচ্ছে ভেজিস, ফ্রুটস, রাইস, হোয়াটএভার ইউ আর টেকিং, এটা 4 বারের মধ্যে খাবেন, হ্যাঁ। তো 4 বারের মধ্যে যখন আপনি খাচ্ছেন সেটার মধ্যে টাইম লিমিটেশন নাই, যখন ইচ্ছা খেতে পারেন। এটা হচ্ছে যে হেভি মিলগুলো একটু স্প্রেড করে খাওয়া, 6-7 ঘন্টার ব্রেকে খাওয়া, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে 12 ঘন্টার ফাস্টিং উইন্ডো ডেইলি, সো প্রতিদিন আপনি 12 ঘন্টার একটা ফাস্টিং এ থাকবেন, হ্যাঁ। সো এটা আপনার জন্য ডিফল্ট সারা জীবন, এক্সেপ্ট ফর প্রেগন্যান্সি ছাড়া অন্য সময়ের জন্য 12 ঘন্টা ফাস্টিং উইন্ডো সারা জীবনের জন্য এটা ডিফল্ট করে নেন। তো 12 ঘন্টা ফাস্টিং উইন্ডো ইজ ইউজুয়ালি ইজিয়ার টু ম্যানেজ। আপনি যদি রাতে 8টায় ডিনার করেন, পরদিন সকাল 8টায় ব্রেকফাস্ট করলেই 12 ঘন্টা হয়ে যাচ্ছে, তাই না? সো ডিনার টু ব্রেকফাস্ট এই 12 ঘন্টা ফাস্টিংটা আপনি মেইনটেইন করবেন, রাতের বেলা কোনো লেট নাইট স্ন্যাকিং করবেন না, ডিনার আর্লি করে ফেলবেন 7টার মধ্যে, পরের দিন 12 ঘন্টা মেইনটেইন করে আপনি খেয়ে নেবেন। 12 ঘন্টা তো 13 ঘন্টা 14 ঘন্টা হতে পারে, বাট বিয়ন্ড 14 আওয়ার্স যাবেন না, হ্যাঁ। Then comes intermittent fasting. So intermittent fasting is wonderful for managing PCOS or other hormonal imbalances, for managing insulin resistance. But intermittent fasting টা কোনো একজন এক্সপার্ট গাইডেন্স এর থেকে করাটা ভালো, বিকজ ফাস্টিং কিন্তু সবাই সেম করতে পারে না, একজন এক এক রকম করতে পারে, বডির ক্যাপাসিটি সবার সেম না, এন্ড স্পেশালি when we are dealing with women in reproductive age, we have to be more cautious, ঠিক আছে? সো যাদের একটা রিপ্রোডাক্টিভ এজে আছে, যে 15 থেকে 45 বছর বয়সের মধ্যে যারা আছে, অথবা একটা কনসিভার প্ল্যান আছে যাদের, তাদেরকে অবশ্যই ফাস্টিং এর ক্ষেত্রে অনেক বেশি কশাস থাকতে হবে, হ্যাঁ। যারা পোস্ট মেনোপজাল আছে তাদের ক্ষেত্রে এটা ডিফারেন্ট, যে এখন কনসিভার প্ল্যান নাই, অথবা যাদের কনসিভার প্ল্যান নাই আর যে আমি আর কনসিভ করতে চাই না, মানে আমার ফ্যামিলি কমপ্লিট, তাদের ক্ষেত্রে তারা ইন্টারমিটেন্ট ফাস্টিং কিছুটা এক্সটেন্ডেড করতে পারে। বাট যারা এরকম রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে আছে তাদেরকে ফাস্টিংটা খুব কনসিয়াসলি করতে হবে, খুব সাবধানে করতে হবে, হ্যাঁ। কারণ ফাস্টিংটা যদি আপনি বেশি করেন তখন আপনার পিরিয়ড সাইকেল উল্টাপাল্টা
কেউ এটা নোটিস করেছেন কিনা যে রমাদানের রোজার পরে পিরিয়ড ইরেগুলার হয়ে গেছে, কখনো কি কেউ এটা ফেস করেছেন? আই অফেন ফেস দিস, মানে আমি প্রায় 3-4 বছর আগে এটা ফেস করেছি যে রোজার পরে কেমন যেন পিরিয়ড ইরেগুলার হয়ে যায়। হ্যাঁ, সো এটা অনেক সময় হয় কি যে লম্বা রোজা যদি আমরা রাখি, দেখা যাচ্ছে যে বাংলাদেশে এখন তো রোজার ডিউরেশনটা কমে এসেছে। 3-4 বছর আগে যেটা ছিল যে অনেক লম্বা রোজা ছিল না, 17-18 ঘন্টা এরকম রোজা। এরকম রোজা যদি আপনি টানা করতে থাকেন তখন দেখা যায় যে হরমোনাল কিছুটা ইমব্যালেন্স হতে পারে। অ্যাট দ্য সেম টাইম রোজার সময় দেখা যায় যে আমরা খাবার খাই হেলদি খাবার আমরা খাই। তো সবকিছু মিলে কিন্তু প্রায়ই দেখা যায় যে রোজার সময়টাতে মানুষের সমস্যা হয়। হ্যাঁ, ইটস ওকে, এটা আমরা ঠিক করে নিয়ে আসতে পারবো। বাট ইন জেনারেল যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে চান রোজা রমাদানের সময়টা বাদ দিয়ে, তারা কি করবেন? তাদের জন্য গাইডলাইন হচ্ছে যে আপনারা 16:8 অর্থাৎ 16 ঘন্টা ফাস্টিং, 8 ঘন্টা ইটিং উইন্ডো, অথবা 18:6 মানে 18 ঘন্টা ফাস্টিং, 6 ঘন্টা ইটিং উইন্ডো। এটা আপনারা চাইলে করতে পারেন। হ্যাঁ, কিন্তু কোন একজন গাইডের আন্ডারে, যারা একটা এক্সপার্ট গাইড, যারা আপনাকে এই ব্যাপারে গাইড করতে পারবে। হ্যাঁ, তো যদি নিজে থেকে করতে চান আমার সাজেশন হচ্ছে সপ্তাহে 2 দিনের বেশি করবেন না। হ্যাঁ, সপ্তাহে 2 দিন সেফ, আপনি সেফলি করতে পারবেন। সপ্তাহে 2 দিন করলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। বাট এর চেয়ে বেশি যারা করতে চান তারা অবশ্যই কোনো একজন গাইডের আন্ডারে থেকে করবেন। যেমন আমরা আমাদের 12 উইক মেন্টরশিপ প্রোগ্রামে আমাদের ক্লায়েন্টদেরকে ফাস্টিং এ রাখি। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে আমরা যেটা দিই যে 1 দিন পর ফাস্টিং করবে বা কারোর ক্ষেত্রে 2 দিন পর করবে। হ্যাঁ, যদি পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। বাট টানা 16 ঘন্টা, টানা 18 ঘন্টা এটা আমরা কাউকে দিই না। এটা আসলে আমরা অ্যাপ্রিশিয়েট করি না। ঠিক আছে, সো এইভাবে টানা অনেকে আছে টানা 16 ঘন্টা, টানা 18 ঘন্টা ফাস্টিং করেই যাচ্ছে। দ্যাট ইজ নট হেলদি থিং। এটা মাথায় রাখবেন। ওকে, সো এখানে আমি একটা স্যাম্পল মিল প্ল্যান দিচ্ছি। ঠিক আছে, সাদিয়া আপু বলছেন যে মটরশুঁটি খাওয়া যাবে। হ্যাঁ, ডেফিনেটলি মটরশুঁটি খাওয়া যাবে, কিন্তু মটরশুঁটির একটা ব্যাপার হচ্ছে মটরশুঁটি কিন্তু কার্ব রিচ। ঠিক আছে, অনেক বেশি কার্ব আছে মটরশুঁটিতে। হ্যাঁ, সো আপনি যখন মটরশুঁটি খাবেন আপনার কার্বের পরিমাণ কমিয়ে নিয়ে আসতে হবে। অন্য কার্ব যেটা আছে, মানে আপনি হয়তো রাইস খাচ্ছেন বা রুটি খাচ্ছেন, যেটা খাচ্ছেন সেটা কমিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, মটরশুঁটি বা যেকোনো বিন জাতীয় জিনিস, হ্যাঁ, ডাল আমরা মনে করি প্রোটিন, বা ডাল কিন্তু অ্যাকচুয়ালি কার্বের পরিমাণটা ডালে বেশি। বা যেকোনো বিনস, হ্যাঁ, সেগুলো কিন্তু কার্বের পরিমাণ অনেক বেশি। আমরা বাংলাদেশে এগুলোকে প্রোটিন মনে করি, বাট অ্যাকচুয়ালি এগুলো কিন্তু বিদেশে এগুলোকে কার্ব হিসেবে কাউন্ট করা হয়। সো এগুলোতে কার্বের পরিমাণ অনেক বেশি। আপনি যখন এগুলো খাবেন আপনার রেগুলার যে রাইস বা অন্য যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আছে সেগুলো কমিয়ে নিয়ে আসবেন। হ্যাঁ, আচ্ছা, সো আমি এখন একটা স্যাম্পল মিল প্ল্যান শেয়ার করবো আপনাদের সাথে। এখানে দেখুন, প্রথমত দিস ইজ আ স্যাম্পল প্ল্যান, নট ইওর কাস্টমাইজড প্ল্যান। ঠিক আছে, এটা দেখে সবাই ভাবে খাওয়া শুরু করে দিন না, এটা থেকে একটা আইডিয়া নিন, কারণ সবার জন্য তো একটু সেম হবে না। যেমন ধরুন আপনার ব্রেকফাস্টের আগে আপনি একটা পেসের ভিনেগার খাবেন 30 মিনিটস বিফোর ব্রেকফাস্ট। দেন হয়তো আপনি কি খাবেন? আপনি ব্রেকফাস্ট করে আপনি হয়তো ওটস খেলেন, অথবা রাইস ফ্লোর দিয়ে বানানো রুটি খেলেন, অথবা একটা যেকোনো একটা হেলদি কার্বোহাইড্রেট খেলেন, অথবা চাইলে রাইস খেতে পারেন, চিরা খেতে পারেন। কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে কার্বোহাইড্রেটের পরিমাণটা খুব কম থাকে। ঠিক আছে, ব্রেকফাস্টে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে, সেটা ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য ভালো। দেন হচ্ছে 2টা এগ থাকবে, 2টা ডিম আপনি হয়তো ঘি দিয়ে একটু পোস্ট করে খেতে পারেন, অথবা ডিম সিদ্ধ করে আপনি অফিসে যাবেন, বাসায় খাওয়ার সময় নিয়ে ডিম সিদ্ধ করে নিয়ে গেলেন, অফিসে যেয়ে খেলেন। ওকে, কেউ যদি সকালে ভাত খেতে চান, রাইস খেতে চান, তারা সকালবেলা ফিশ, বিফ, মাটন, চিকেন, মাশরুম এই জিনিসগুলো অ্যাড করতে পারেন। অথবা কেউ যদি চান যে আমি হয়তো এমনিতে একটু জাস্ট চিকেন একটু স্টিয়ার ফ্রাই করে খাবো, যেমন আমি অনেক সময় খাই যে একটুখানি চিকেন হালকা একটু ফ্রাই সেরকম, মানে একটু ঘি দিয়ে একটু টোস্ট করে ওরকম করে হালকা একটু চুলায় একটু ফ্রাই করে আমি খেয়ে নিই। একটুখানি সস অ্যাড করি, বাসায় বানানো সস, ডেফিনেটলি টমেটো সস বাসায় বানানো, সেরকম হচ্ছে একটুখানি অ্যাড করে আমি খেয়ে নিই। সো এভাবে করে আপনারা খেতে পারেন চাইলে। অথবা হচ্ছে একটুখানি ভেজিস অ্যাড করতে পারেন। হ্যাঁ, দেন হচ্ছে লিফি গ্রিন রাখতে পারেন যদি কেউ ভাত খান সকালবেলা। যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আমার ব্রেকফাস্ট হচ্ছে প্রতিদিন 2টা ডিম সাথে 1 বোল অফ ভেজিটেবল। হ্যাঁ, ভেজিটেবলটা আমি স্টিম করি, ভেজিটেবলটা কেটে স্টিম করি, স্টিম করার পরে সেটা হচ্ছে আমি জাস্ট ঘি দিয়ে টোস্ট করে নিই। হ্যাঁ, আর ডিমটাও আমি ঘি দিয়ে একটু ভেজে নিই। ঠিক আছে, সো 2টা ডিম সাথে ভেজিটেবল সাথে ঘি। হ্যাঁ, ঘিতে কিন্তু প্রচুর ক্যালোরি, প্রচুর ফ্যাট, সো ঘিটাও কিন্তু ফুল রাখে। সো জাস্ট ভেজিটেবল এন্ড এগ, এটাই আমার ব্রেকফাস্ট। এটুকু খেয়ে দেখা যায় আমি সকালে খেয়ে আমি বিকাল পর্যন্ত আই ক্যান সাস্টেইন। হ্যাঁ, সো আমি কিন্তু সকালবেলা আলাদা করে কোনো ওটস বলেন বা রাইস, চিরা অন্য কোনো কার্ব নিই না। আমার কার্বটা আসবে ভেজিটেবল থেকে, আর এনার্জিটা আসবে এই যে আমি ফ্যাট খাচ্ছি, ঘি খাচ্ছি সেটা থেকে, প্রোটিন থেকে, ভেজিস থেকে। হ্যাঁ, সো দ্যাট ইজ মাই ব্রেকফাস্ট এট দিস মোমেন্ট। বাট সবাই হয়তো বা কার্বোহাইড্রেট ছাড়া ওভাবে সাস্টেইন করতে পারবেন না। যেমন আমি কিন্তু আগে কার্ব খেতাম, গত 4-5 মাস ধরে আমি সকালে কার্বটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, সো যারা সাস্টেইন করতে পারবেন না তারা হচ্ছে হয়তো একটুখানি রাইস ফ্লোরের রুটি খেলেন, একটু ওটস খেলেন, একটু চিরা খেলেন, একটু রাইস খেলেন। হ্যাঁ, যেমন একটা সময় আছে আমি যখন প্রথম শুরুর দিকে লাইফস্টাইল চেঞ্জ স্টার্ট করি, সকালবেলা আমি ভাতই খেতাম। ঠিক আছে, ভাত খেতাম, মাঝে মাঝে খিচুড়ি খেতাম, সকালবেলা একদম ভাতের সাথে ভেজিটেবলস মিক্স করে খিচুড়ি খেয়ে নিতাম। হ্যাঁ, সো একবার একটা খেয়েছি, যখন যেটা কনভেনিয়েন্ট, যখন যেটা সময় সুযোগ হয়েছে। তো বেসিক্যালি এই জিনিসগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, তো কেউ যদি রাইস খেতে চান, ঠিক আছে, হয়তো গতকালকে রাইস আছে, গতকালকে খাবারগুলো আছে, সেটা সকালে খেতে পারেন। অথবা সকালবেলা অনেকে খেতে ভালো লাগে না, তারা এরকম এগস, ভেজিটেবলস এই জিনিসগুলো খেতে পারেন। হ্যাঁ, দেন হচ্ছে মিল টু ডিনার বা লাস্ট মিল বিফোর ফাস্টিং। তো রাতের বেলা আপনি যে ডিনারটা করবেন, চাইলে এটা দুপুরেও খেতে পারেন, বিকেলেও খেতে পারেন। একদম যে রাতে 8-9টার দিকে খেতে হবে সেটা না, বিকালে দুপুরেও খেতে পারেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, সো তখন আপনি একটা হোল মিল নিলেন, আমাদের যে ট্র্যাডিশনাল মিল আছে, যে আপনি রাইস খেলেন, দেন ওটস খেলেন বা অন্য কোনো কার্ব খেলেন, সাথে আপনি ফিশ, বিফ, মাটন, চিকেন এগুলো খেলেন, ভেজিটেবলস খেলেন। হ্যাঁ, যেমন আমি ইউজুয়ালি আমার যে লাস্ট মিলটা সেটা আমি সন্ধ্যা 6টা-7টার মধ্যে আমি খেয়ে ফেলি। তো ওটা আমি একটু হেভি করি। ওটাতে আমি হচ্ছে রাইস ইউজুয়ালি আমি খাই না, হয়তো 2-3 দিন পর রাইস খাই, বা অনেক সময় আমার বাচ্চা যদি না খায়, ও কোনো লেফট ওভার ফুড যদি থেকে যায় সেটা আমি একটু খাই। এছাড়া হচ্ছে দেখা যায় যে আমি চিকেন খাচ্ছি বা ফিশ খাচ্ছি, সাথে ভেজিটেবলস খাচ্ছি। হ্যাঁ, বা ওই যে একটু লেফট ওভার রাইস যদি থাকে এটা খাই, মাছ খুব কম। মানে আমি ইন্টেনশনালি আমি নিজে রাইস নিয়ে খাচ্ছি, এটা ইউজুয়ালি এখন আর করি না। দেখা যায় আমার বাচ্চার খাবার থেকে একটু হয়তো খেয়ে নিই, বা মাঝে মাঝে হয়তো 3-4 দিন পর একটু রাইস খাই, বা মাঝে মাঝে একটু মুড়ি খাই। হ্যাঁ, তো এভাবে করে আমি লাস্ট মিলটা খাই। তো আপনারা যেটা করবেন, লাস্ট মিলটা একদম ট্র্যাডিশনাল আমাদের যে খাবার আছে সেভাবে আপনি খেতে পারবেন। যদি শাক সকালবেলা না খান, রাতে খাবেন।
সকালবেলা 7টা দেওয়ার কারণ হচ্ছে অনেকের ক্ষেত্রে 7টা রাতের বেলা ডাইজেশনটা ভালো হয় না, কারণ রাতের বেলা মেটাবলিজম আমাদের স্লো হয়ে যায়, এন্ড 7 কিন্তু ডাইজেস্টেবলি হার্ড বা ডিফিকাল্ট, 7টা ডাইজেস্ট হওয়া কঠিন। এই জন্য অনেকে রাতের বেলা 7 খেলে পেটে সমস্যা হয়, পেট ব্যথা হয়, প্রোটিন হয়। সো যে কারণে 7 খেলে 7 তো খেতেই হবে সবাইকে ডেইলি, এটা দিনের আর্লি টাইমে খেতে ফেলাটা ভালো। আচ্ছা, সো এটা হচ্ছে 2টা মিল, এন্ড দেন 2টা স্ন্যাক্স থাকবে। 2টা স্ন্যাক্স আপনি কিভাবে খাবেন? একটা স্ন্যাকে আপনি ফ্রুটস খাবেন 1 কাপ হতে পারে, সো সাইট্রাস ফ্রুটটা খাবেন, সুইট টেস্টেড ফ্রুটটা গুলো বাদ দিবেন বা খুব মডারেটলি খাবেন, যেমন হচ্ছে কলা, হ্যাঁ, বা আপেল একটু মিষ্টি। তো এই জিনিসগুলো আপনারা ইদার বাদ দিবেন অথবা খেলেও খুব অল্প পরিমাণে মাঝে মাঝে খাবেন, নট ডেইলি। হ্যাঁ, খেজুর খুব ভালো একটা জিনিস, বাট খেজুর অনেক বেশি মিষ্টি, সো খেজুর চাইলে হয়তো ছোট একটা খেজুর আপনি ডেইলি খেতে পারেন। ওকে, দেন নাটস এন্ড সিডস। নাটস এন্ড সিডস হচ্ছে প্রতিদিন চিয়া সিড খাবেন। ওই যে চিয়া সিডের কথা আমি সুপার ফুডে মেনশন করেছি, সো চিয়া সিড আপনি হাফ টেবিল স্পুন খেলে অন্য সিডস গুলো আপনি হাফ টেবিল স্পুন খাবেন। টোটাল সিড কখনো আপনি 1 টেবিল স্পুনের বেশি খাবেন না, 1 টেবিল স্পুনের বেশি সিড খাওয়া যাবে না ডেইলি। ওকে, কারণ সিড যদি আপনি অনেক বেশি খান তাহলে সেটা সিডের কিছু অ্যান্টিনিউট্রিয়েন্ট প্রপার্টি আছে, আপনার বডিতে অনেক নিউট্রিশন অ্যাবজর্ব করতে দেয় না। হ্যাঁ, সো সিডটা আপনাকে কম পরিমাণে খেতে হবে। আর চিয়া সিড একদম টানা বছরের পর বছর খাওয়া যাবে না, 3-4 মাস খেয়ে একটু ব্রেক দিতে হবে, 3-4 মাসের আবার খাবেন। ঠিক আছে, নাটস প্রতিদিন খাবেন। নাটস তো সেরকম যে 1 to 2 টেবিল স্পুন, এর বেশি না। এটা ডিপেন্ড করবে আপনার কতটুকু ক্যালোরি আপনার খেতে হবে সেই জিনিসগুলো। পানি অবশ্যই 2.5 থেকে 3 লিটার সবার জন্য মাস্ট। হ্যাঁ, ইভেন ইন উইন্টারও। তো 2.5 থেকে 3 লিটার যে পানিটা খাচ্ছেন, এটা কিন্তু একদম প্লেন ওয়াটার টা না। আপনি যে অ্যাপেল সাইডার ভিনেগার খাচ্ছেন, আপনি যে লেমন জিঞ্জার খাচ্ছেন, টার্মারিক ড্রিঙ্ক খাচ্ছেন, ওগুলোতে যে ওয়াটারটা আসছে সেটাও এখানে কাউন্ট হবে। ওকে, ঠিক আছে। এখন বলুন তো এখন ক্লিয়ার কিনা, ডায়েটটা সম্পর্কে বুঝেছেন? আচ্ছা, তিসি তো আপু ফ্ল্যাক্স সিড অবশ্যই খাওয়া যাবে, ফ্ল্যাক্স সিডের কথা বলেছি। কালো জিরা, হ্যাঁ কালো জিরাও তো ওয়ান কাইন্ড অফ সিড, সো কালো জিরা অবশ্যই খাওয়া যাবে। মেথি পানি, মেথিও একটা সিড, মেথি আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মেথির একটা সমস্যা হচ্ছে যে মেথি যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে স্পেশালি, বা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স মানে আমাদের ব্লাড সুগার যে ম্যানেজ করার যে সিস্টেমটা সেটা কিন্তু কম্প্রোমাইজ কিছুটা। সো মেথি খেলে অনেকের হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, অর্থাৎ ব্লাড সুগার কমে যায় অনেকের। হ্যাঁ, সো আপনি একটু কেয়ারফুলি মেথিটা খাবেন যেন আবার ব্লাড সুগার কমে না যায়, ব্লাড সুগার কমলে আবার মাথা ব্যথা ঘোরাতে পারে। আদার দ্যান দ্যাট মেথি ইজ ফাইন। হ্যাঁ, আচ্ছা, সো ডায়েট প্ল্যান নিয়ে মোটামুটি বোঝা হয়েছে। এখন ইন্ডিভিজুয়াল ডায়েট প্ল্যান তো আমি গ্রুপ সেটআপে বলতে পারবো না যে কে কতটুকু কার্বোহাইড্রেট খাবেন, কে কতটুকু প্রোটিন খাবেন, সেটা তো আমি বলতে পারবো না। এটার জন্য আপনারা চাইলে আমাদের নিউট্রিশনিস্টের কনসালটেশন নিতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা পার্সোনালাইজড ডায়েট প্ল্যান পেয়ে যাবেন। বাট ওভারঅল এটা আপনার হচ্ছে একটা স্যাম্পল মিল প্ল্যান। সো আপনারা আজকে থেকে এভাবে শুরু করে দেবেন। হ্যাঁ, তো মোটামুটি 2টা ডিম থাকবে, মাছ, চিকেন বা মাশরুম, বিফ, এই জিনিসগুলো একটু ভালো পরিমাণে খাবেন। বিফটা একটু কম খাবেন। হ্যাঁ, বিফটা সপ্তাহে 1 দিন বা 2 দিন খেতে পারেন, এর বেশি না। চিকেন খাবেন, ফিশ খাবেন। কারো যদি কোলেস্টেরলের সমস্যা থাকে তারা চিকেনও কমিয়ে নিয়ে আসবেন। সো ফিশটা থাকবে, ফিশ এন্ড এগস, এই 2টা আপনার প্রোটিনের মেইন সোর্স হবে। ওকে, ঠান্ডা হোয়াইট রাইস অল্প পরিমাণে কি লাঞ্চ ইনটেক করা যাবে? আচ্ছা, ঠান্ডা হোয়াইট রাইসটা কেন খেতে চাচ্ছেন? মানে ঠান্ডা হলে সমস্যা নেই, বাট হোয়াইট রাইসটা কেন খেতে চাচ্ছেন? মানে ওয়াই নট ব্রাউন রাইস? ওকে, সো মোটামুটি ক্লিয়ার সবার, তাই না? আচ্ছা, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, আই এম গ্ল্যাড। মানে এই জায়গাটাতে আমি সবসময় ভয় থাকি যে ঠিক মতো বোঝাতে পারলাম কিনা সবাইকে। আচ্ছা, সো আপুরা, এখন আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আজকে অনেকেই জয়েন করেছেন, প্রায় 25 জন। তো এই যে খাবারগুলোর কথা আমি বললাম, কোনো ফ্যান্সি ফুড কি আছে? কোনো ফ্যান্সি কিছু জাস্ট এক্সট্রা খাবারের কথা যদি আমি অ্যাড করতে চাই, হয়তো বা অ্যাপেল সাইডার ভিনেগারটা আসবে, চিয়া সিড আসবে, আর হচ্ছে আদার সিডস এন্ড নাটস আসবে। তো নাটস এর কথা কিন্তু আমি বলেছি যে নাটস এক্সপেন্সিভ নাট কোনটা? ক্যাশিউ নাট, ওয়ালনাট, এগুলো হচ্ছে এক্সপেন্সিভ, তাই না? তো এগুলো নাকি আমি কিন্তু শুরুতেই বলেছি যে আপনি চীনাবাদাম খান, পিনাটস, চীনাবাদাম কিন্তু ভেরি ইজিলি অ্যাভেলেবল বাংলাদেশে, দামও খুব কম, তাই না? সো আপনাদের কি মনে হচ্ছে যে এই যে ডায়েটের কথাটা আমি বললাম দিস ইজ এক্সপেন্সিভ? এটা কি মনে হচ্ছে? অনেস্টলি অ্যান্সার করবেন। যদি কারো মনে হয় যে ইয়েস ইট লুকস এক্সপেন্সিভ, ইটস ওকে, আমার সাথে শেয়ার করবেন। বাট মনে হচ্ছে যে খুব এক্সপেন্সিভ, অনেক ফ্যান্সি স্টাফ আছে, অনেক কিছু আছে, এটা সেটা? এটা সবার কাছে আমার কোয়েশ্চেন, সবাই একটু অ্যান্সার করবেন। নো আপু, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, রেবি আপু, সাপ্লিমেন্ট নিয়ে আমরা কথা বলবো, আমাদের নেক্সট উইকে সাপ্লিমেন্ট নিয়ে আমাদের সেশন আছে, তখন আমরা কথা বলবো। চলো, ওকে। তো তামিজ আপু, রেবি আপু অ্যান্সার করেছেন নো? আচ্ছা, আমি বাকিদের কাছ থেকে শুনতে চাই, আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ। হ্যাঁ, আচ্ছা, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের প্রাইসটা বেশি, ঘি এন্ড কিছু সিডস। আচ্ছা, ঠিক আছে, শামিন আপু বলছেন যে কিছুটা এক্সপেন্সিভ মনে হচ্ছে। অন্য আপুদের কাছ থেকে আমি জানতে চাই যে ডাজ ইট লুক এক্সপেন্সিভ? নো আপু, থ্যাংক ইউ। আচ্ছা, বাকি আপুরা, অলিভ অয়েলগুলো, অর্গানিক জিনিসগুলো একটু এক্সপেন্সিভ হতে পারে, কিছুটা এক্সপেন্সিভ আপু। ওকে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কোন ব্র্যান্ডটা ভালো হবে? আচ্ছা আপু, একটু খুঁজে দেখতে হবে আপনি কোথায় আছেন, লোকালি কোনটা অ্যাভেলেবল দেখতে হবে। কিছুটা এক্সপেন্সিভ বা সব মিলে বেশি এক্সপেন্সিভ, স্টুডেন্ট অবস্থায় বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছে। আচ্ছা, ইন দ্য স্টার্টিং ইটস এক্সপেন্সিভ দেন ইউজুয়াল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো আমি একটু বলি, আমাদের এখানে অনেকে আছেন, আমাদের মেন্টরশিপে আপনারাও আছেন অনেকে, যারা অলরেডি আমাদের সাথে প্রোগ্রামে আছেন। তো যারা অলরেডি লাইফস্টাইল লিড করছেন, দেখেন আনসার বেটার। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে আমি বলি যে আমার এক্সপিরিয়েন্সটা যে হ্যাঁ, আমিও অলিভ অয়েল পারচেজ করেছি, বা সরিষা তেল, রেগুলার তেলের একটু বেশি দাম, ঘি ইউজ করছি, ঘিটা একটু দাম বেশি। তারপর নাটস সিডস সবসময় তো পিনাট খেতে ভালো লাগে না, একটু মাঝে মাঝে একটু এক্সপেন্সিভ, ক্যাশিটা শুধু মাঝে মাঝে খাই আর কি। হ্যাঁ, দেন হচ্ছে অর্গানিক জিনিসগুলো একটু এক্সপেন্সিভ, তাই না? হয়তো রেগুলার চিকেন যেখানে 200 টাকা কেজি পাওয়া যাচ্ছে, অর্গানিক চিকেন সেখানে 400 টাকা। তো এখানে আমি বলি যে আমার খরচটা কমলো কোথায়? ঠিক আছে, হাউ ওয়াই দ্য ডায়েট ডাজন্ট সিম এক্সপেন্সিভ টু মি। হ্যাঁ, প্রথমত চা খাওয়া বন্ধ করেছি, ঠিক আছে? চায়ের পিছনে কত খরচ, সেটা যারা চা খায় তারা জানে যে চায়ের পিছনে কিন্তু মাসে 3-4 হাজার টাকা খরচ হয়ে যায়। যারা চা খায় তারা তো দুধ চা খায়। হ্যাঁ, তো দুধ, চা, দুধ, চিনি, চা পাতা সবকিছু মিলে কিন্তু একজন মানুষেরই 2-3 হাজার টাকা মিনিমাম খরচ হবে। হ্যাঁ, চা বন্ধ করে দিছি। দেন ধরেন স্টুডেন্ট অবস্থার কথা বলেন, তো যখন স্টুডেন্ট ছিলাম তখন প্রতিদিন যখন কলেজে যেতাম বা হসপিটালে যেতাম, এই প্রতিদিন আমি হাবি জাবি স্ন্যাক খাচ্ছি। হ্যাঁ, তো মাসে প্রায় 1-1.5 হাজার টাকা খরচ হয়ে যেত, যে ঠিক আছে বাইরে যে বান্ধবীদের সাথে চা খেলাম। আচ্ছা, বাইরে যদি
সো এই যে বাইরে খাওয়ার হ্যাবিট, বাইরের জিনিস, হ্যাঁ, বা যে আমি বলেছি আমি আইসক্রিম খেতাম প্রচুর, তারপরে হচ্ছে কোক, যাদের কোক খাওয়ার অভ্যাস আছে, বিস্কিট, চানাচুর, হ্যাঁ, এই যে হাবি খাওয়া, এগুলো যদি আপনি হিসাব করেন, আপনি দেখবেন যে ওই টাকাটা যদি আপনি এখানে ইনভেস্ট করেন, ইট ডাজন্ট লুক এক্সপেন্সিভ। আপনি যখন দিনে মাত্র 4 বার খাবেন, হেলদি ঘরের খাবার খাবেন, হ্যাঁ, তখন দেখবেন আপনি যে জাঙ্ক ফুডগুলো কাট করেছেন, সেই যে জাঙ্ক ফুডের যে প্রাইসটা ছিল, সেটা আপনি এখানে ইনভেস্ট করতে পারছেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা তো খুব বেশি কিছু অ্যাড করছি না, অনেক খুব ঠিক আছে অ্যাভোকাডো খেতে হবে, খেতে হবে, খেতে হবে, এই জিনিসগুলো অ্যাড করছি না, তাই না? হ্যাঁ, সো আমরা যেটা করবো, আমরা বাজেটিংটা ঠিক করবো। কিছু কিছু জিনিস একটু শুরু থেকে এক্সপেন্সিভ মনে হতে পারে, দেখবেন একটা সময় সেটা বাজেটে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন ধরেন খাবার, খাবার কিন্তু আমরা পরিমাণে কম খাবো। আমরা যেসব অনেক খাবার খাচ্ছি তা কিন্তু না, আমরা কিন্তু খাবার কম খাচ্ছি, দেশি ফলগুলো খাচ্ছি, দেশি ফলগুলো কিন্তু দাম কম। হ্যাঁ, সো ইটস অ্যাবাউট দ্য রাইট বাজেটিং। আপনি যখন প্রপারলি বাজেটিং করবেন, তখন দেখবেন যে আপনার এক্সপেন্সিভ লাগবে। ঠিক আছে, মানে আমার তো মনে হয় আমি এক মাসে যে পরিমাণ চা খেতাম, চা, দুধ, চিনি, এগুলো পেছনে যে খরচ হতো, ওই চা, দুধ, চিনির টাকা দিয়ে আমার অলিভ অয়েল আর হচ্ছে আমার অর্গানিক স্টাফ, এগুলো খরচ উঠে যায়। হ্যাঁ, আমি যদি শুধু নিজের জন্য করি, তাহলে খরচটা অবশ্যই উঠে যাবে। আর ফ্যামিলির সবাই মিলে যদি খাই, দ্যাট ইজ ভেরি হেলদি। ফ্যামিলি সবাই হেলদি থাকতে পারবে, তো সেক্ষেত্রে সবার ইকুয়াল একটা ইনভেস্টমেন্ট থাকছে। ঠিক আছে, স্টুডেন্ট অবস্থায় সবাই হচ্ছে সেটা এই যে স্কিন কেয়ার প্রোডাক্ট, হ্যাঁ, স্কিন কেয়ার প্রোডাক্ট, এই যে একটা সানস্ক্রিন, মানে কথা আসলে দেখে বলছি যে একটা সানস্ক্রিন কিনতে গেলে তো 2-3 হাজার টাকা চলে যায়, বাট সানস্ক্রিন ইজ আ মিথ, সানস্ক্রিন ইজ নট নিডেড। হ্যাঁ, সো এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আজকে আমরা এখানে আমাদের ডায়েরি কথা শেষ করি। সো এই যে এই জিনিসগুলো যদি আপনি বাদ দেন, দেখবেন যে আপনার আসলে কোনো খরচ নেই। হ্যাঁ, যেমন আমি যদি স্কিন কেয়ার প্রোডাক্ট হিসেবে বলি, মানে আই ডোন্ট ইউজ এনিথিং আদার দ্যান ফেস ওয়াশ অর সোপ। ঠিক আছে, কিছু ইউজ করি না আমি, জাস্ট শীতকালে আই ইউজ কোকোনাট অয়েল অর অলিভ অয়েল অন মাই স্কিন। হ্যাঁ, এটা ছাড়া আমি মাঝে মাঝে আমি শীতকালে, এখন তো আসলে ঠান্ডাও পড়ে না, আমি সারা বছর আর কিছু ইউজ করি না, মানে ওরকম কোনো এক্সট্রা ময়শ্চারাইজার আমি ইউজ করি, কিছু করি। আলহামদুলিল্লাহ, আমি 35, মাই স্কিন ইজ কোয়াইট গুড, আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমত। হ্যাঁ, সো এই যে টোনার লাগাতে হবে, এটা লাগাতে হবে, সেটা লাগাতে হবে। হ্যাঁ, ডেইলি বেসিসে আপনি যদি একদম আইডিয়াল একটা স্কিন কেয়ার রুটিন ফলো করতে চান, মাসে 7-8 হাজার টাকা খরচ হয়ে যাবে। তো নট নিডেড অ্যাকচুয়ালি, এগুলো সব হচ্ছে কি প্রমোশনাল, কমার্শিয়াল স্টাফ, ক্যাপিটালিস্টিক পয়েন্ট টু মেক আস বাই স্টাফ। ঠিক আছে, আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট কমিয়ে নিয়ে আসেন। আমার যদি স্কিন অনেক বেশি ড্রাই হয়, ইউজ জাস্ট ময়শ্চারাইজার। হ্যাঁ, আর একটা ওয়ান্ডারফুল ময়শ্চারাইজার হচ্ছে কোকোনাট অয়েল, দিস ইজ ন্যাচারাল। ক্যাস্টর অয়েল, আপনি রেগুলার ক্যাস্টর অয়েল ইউজ করেন, ইউর স্কিন উইল গ্লো। মানে আপনি যত কিছু ইউজ করতেছেন স্কিনে, এগুলো সব বাদ দিয়ে আপনি জাস্ট 1 মাস ক্যাস্টর অয়েল ইউজ করেন স্কিনে, রাতে ঘুমানোর আগে স্কিনে সুন্দর করে ক্যাস্টর অয়েল দিয়ে ঘুমাবেন, সকালবেলা উঠে ক্যাস্টর অয়েলটা সুন্দর করে তুলে দিবেন, মানে ইউ উইল সি চেঞ্জেস ইন ইউর স্কিন, ট্রাস্ট মি। ডায়েটটা ঠিক রাখেন, দেখবেন আপনার স্কিন গ্লো করবে ইনশাআল্লাহ, কোনো কিছু লাগবে না। ঠিক আছে, তো এই যে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, এটা সেটা হাবিজাবি, এগুলো পিছনে আমরা যত টাকা খরচ করি, একটা ড্রেস কিনতে গেলে আমাদের যত টাকা খরচ হয়, একটা শখের জিনিস সেটা কিনতে গেলে আমাদের যত টাকা খরচ হয়, আপনি যদি রাইট বাজেটিং করে আপনার ডায়েটে ইনভেস্ট করেন, দেখবেন যে আপনার খরচ অনেক কমে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, সো আমাদের কিন্তু ডায়েটে খুব বেশি এক্সপেন্সিভ না, কিছু কিছু জিনিস আমাদের অ্যাড করতে হবে, সেটা আমরা যদি রাইটলি বাজেট করি তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো কেউ ভাববেন না যে মাই গড, অলিভ অয়েল কিনতে হবে, অর্গানিক চিকেন কিনতে হবে, আপনি সবই পারবেন। এখন এই যে অ্যাট দিস মোমেন্ট সব শুরু করতে হবে, নট নেসেসারি। আপনি ঠিক করেন কোনটা কিভাবে বাজেটিং করবেন, কোনটা কিভাবে কিনবেন, দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। ফাঙ্গাল অ্যাকনে হওয়ার পর থেকে, হ্যাঁ, যদি মেডিকেল কন্ডিশন থাকে সেখানে সেক্ষেত্রে কিছু করার নেই, ইউজ করতেই হবে। ওকে, সো আরেকটা জিনিস নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে গাট হেলথ। সো গাট হেলথের প্রবলেম এখন একদম ঘরে ঘরে। ঠিক আছে, গাট হেলথের প্রবলেম একদম ঘরে ঘরে। গতকালকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের মধ্যে কার কার ব্লোটিং আছে বা লুজ মোশন হয়। হ্যাঁ, তো আমি দেখেছি যে অনেক রেসপন্স পেয়েছি যে হ্যাঁ, অনেক সবাই বলছে যে আমার ব্লোটিং হয় বা গ্যাস হয়, গ্যাসের প্রবলেম আছে, এই জিনিসগুলো সবাই বলেছে। তো এই জিনিসগুলো ইন্ডিকেট করছে যে আপনার গাট হেলথটা ভালো না। হ্যাঁ, সো হোয়াট ইজ গাট? গাট হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি থেকে এনাস পর্যন্ত যে জায়গাটা, মানে আমাদের খাদ্য নালী বা যে অন্ত্র যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে আমাদের গাট। ওকে, সো গাট হেলথটা কেন আমাদের ইম্পর্টেন্ট? হ্যাঁ, বিকজ আমাদের গাটের মধ্যে যে থাকে কি ব্যাকটেরিয়া থাকে, তাই না? আমাদের শরীরের যে স্মল ইন্টেস্টাইন আছে, লার্জ ইন্টেস্টাইন আছে, সেগুলোর মধ্যে ব্যাকটেরিয়া আছে, স্পেশালি লার্জ ইন্টেস্টাইনে আমাদের অনেক অনেক ব্যাকটেরিয়া আছে। সো এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে গুড ব্যাকটেরিয়া, দেয়ার গুড। এই ব্যাকটেরিয়াগুলো কি করে? ওরা খাবারের ডাইজেশনে হেল্প করে। ঠিক আছে, খাবারটা প্রপারলি ডাইজেস্ট করতে হেল্প করে, ওরা ইমিউনিটি ইমপ্রুভ করে। হ্যাঁ, আমাদের গাট হেলথ থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ইমিউনিটিটা আসে। দেখা যাচ্ছে যাদের গাট হেলথ খারাপ, তাদের বডির ইমিউনিটিটাও লো থাকে। হ্যাঁ, দেন হচ্ছে ডিটক্সিফিকেশনে হেল্প করে, টক্সিন গুলোকে বের করে দিতে হেল্প করে, বডি থেকে এক্সেস হরমোন গুলোকে রিমুভ করে। And another important stuff is it produces 90% of serotonin. So what is serotonin, or what is the function of serotonin? Serotonin হচ্ছে আমাদের হ্যাপি হরমোন, এটা আমরা খুশি থাকি। তো বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে যাদের গাট হেলথ খারাপ থাকে, তাদের মধ্যে মেন্টাল হেলথ খারাপ হওয়ার সম্ভাবনা একদম 100%। মানে তাদের মধ্যে ডিপ্রেশন, এংজাইটি, হ্যাঁ, এই জিনিসগুলো অনেক বেশি, বিকজ অফ দ্য সেরোটোনিন, ল্যাক অফ সেরোটোনিন। সেরোটোনিন যদি কম থাকে তখনই সমস্যা হবে। যদি কেউ ডিপ্রেশনে থাকে, ডক্টরের কাছে যায়, ডক্টর প্রথমে যে ট্রিটমেন্টটা দেয় সেটা কি জানেন? এসএসআরআই, মানে হচ্ছে সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর বা সেরোটোনিন ইমপ্রুভ করা, সেরোটোনিনটাকে বাড়ানোর ট্রিটমেন্ট। হ্যাঁ, তো আপনার যদি গাট হেলথ ভালো থাকে, তাহলে এমনিতেই তো আপনার সেরোটোনিন বাড়বে, আপনার আর ওই সাইকিয়াট্রিস্টের ওষুধ খেতে হবে না। ঠিক আছে, হ্যাঁ, সো খারাপ হওয়ার সম্ভাবনা একদম 100%। মানে তাদের মধ্যে ডিপ্রেশন, এংজাইটি, হ্যাঁ, এই জিনিসগুলো অনেক বেশি, বিকজ অফ দ্য সেরোটোনিন, ল্যাক অফ সেরোটোনিন। সেরোটোনিন যদি কম থাকে তখনই সমস্যা হবে। যদি কেউ ডিপ্রেশনে থাকে, ডক্টরের কাছে যায়, ডক্টর প্রথমে যে ট্রিটমেন্টটা দেয় সেটা কি জানেন? এসএসআরআই, মানে হচ্ছে সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর বা সেরোটোনিন ইমপ্রুভ করা, সেরোটোনিনটাকে বাড়ানোর ট্রিটমেন্ট। হ্যাঁ, তো আপনার যদি গাট হেলথ ভালো থাকে, তাহলে এমনিতেই তো আপনার সেরোটোনিন বাড়বে, আপনার আর ওই সাইকিয়াট্রিস্টের ওষুধ খেতে হবে না। ঠিক আছে, হ্যাঁ, সো আমাদের গাট হেলথটা আমাদের ইমপ্রুভ করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এট দ্য সেম টাইম গাট হেলথ যদি খারাপ থাকে, তখন এই যে হরমোনাল ইমব্যালেন্স হয়। গাট হেলথ ভালো না থাকলে আমাদের বডিতে ইস্ট্রোজেন হরমোন বেড়ে যায়। হ্যাঁ, ইস্ট্রোজেন বেড়ে গেলে তখন অনেক সমস্যা হয়, পিসিওএস এর মতো ফিচার্স আছে। এন্ড বিভিন্ন স্টাডিতে এটা দেখা গেছে যে পিসিওএস যাদের আছে, তাদের গাট হেলথ খারাপ থাকে, পোর থাকে। ওকে, এই জিনিসগুলো একদম এস্টাবলিশড স্টাফ। তো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার গাট। ঠিক আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো গাট হেলথ আমরা কিভাবে ইমপ্রুভ করবো? প্রথমত গাট হেলথ খারাপ করে কারা? মানে এই যে আমাদের ব্যাকটেরিয়াগুলোকে কারা নষ্ট করছে? মানে ব্যাকটেরিয়াগুলো খারাপ মানেই গাট হেলথ খারাপ। হ্যাঁ,
সো এই যে ব্যাকটেরিয়াগুলোকে কারা খারাপ করছে? টক্সিন লোড। আমার বডিতে যদি টক্সিন লোড অনেক বেশি থাকে, হার্মফুল খাবারগুলো যদি আমার বেশি থাকে, তখন গাট হেলথের সমস্যা। যেমন আপনি দেখবেন যে ভাজা পোড়া খেলে পেটটা ফুলে যায়, তার মানে ভাজা পোড়া খাবারের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমাদের গাট হেলথটাকে বা আমাদের ব্যাকটেরিয়াগুলোকে খারাপ করে দিচ্ছে। ওকে, তারপর অনেকে আছে যে অ্যান্টিবায়োটিক খেলে লুজ মোশন হয়। কেউ এটা ফেস করেছেন যে অ্যান্টিবায়োটিক খেলে লুজ মোশন হচ্ছে? হ্যাঁ, সো দিস ইজ ভেরি কমন। অ্যান্টিবায়োটিক খেলে লুজ মোশন হয়। কেন হয়? কারণ হচ্ছে যখন আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, সে আমার শরীরে যে খারাপ ব্যাকটেরিয়া আছে সেটাকেও সে নষ্ট করছে, সাথে আমার যে গুড ব্যাকটেরিয়া আছে সেটাকেও সে নষ্ট করছে। যখন আমার ভিতরের গুড ব্যাকটেরিয়া গুলো নষ্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার খাবারটা ঠিকঠাক মতো ডাইজেস্ট করতে পারছে না, তখন লুজ মোশন হচ্ছে। ওকে, সো যখনই কেউ অ্যান্টিবায়োটিক খাবেন সাথে প্রোবায়োটিকও খাবেন অবশ্যই। আচ্ছা, এনিওয়ে, সো খারাপ করছে কারা? এই যে আনহেলদি খাবার প্লাস অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে, প্লাস অ্যান্টিবায়োটিক্স। এটা আমি অ্যাড করে দিই। হ্যাঁ, সো অ্যান্টিবায়োটিক্স এটা হচ্ছে আমাদের গাট হেলথটাকে খারাপ করছে। ওকে, আর তাহলে আমরা এটাকে ভালো করবো কিভাবে? গাট হেলথকে আমি কিভাবে ইমপ্রুভ করবো? ফাইবার রিচ খাবার খেতে হবে। ঠিক আছে, ফাইবার রিচ খাবার খেতে হবে, প্রিবায়োটিক এন্ড প্রোবায়োটিক খাবার খেতে হবে। সো প্রিবায়োটিক কারা? প্রিবায়োটিক হচ্ছে যেমন ধরুন গার্লিক বা রসুন। রসুন একটা সুন্দর প্রিবায়োটিক। প্রিবায়োটিক হচ্ছে যারা আমাদের গাট হেলথকে বা আমাদের যে গাটের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে সেগুলোর খাবার। ওকে, দেন প্রয়োজন হলে প্রোবায়োটিক অ্যাড করতে হবে। সো প্রোবায়োটিক কি? প্রোবায়োটিক যেমন ধরেন প্লেন ইয়োগার্ট, ইয়োগার্ট যেটা বললাম, গ্রিক ইয়োগার্ট ইজ ওয়ান্ডারফুল সোর্স অফ প্রোবায়োটিক। তারপর কিমচি আছে, হ্যাঁ, মানে ফার্মেন্টেড যে খাবারগুলো সেগুলো হচ্ছে প্রোবায়োটিকের গুড সোর্স। আর আরেকটা জিনিস হচ্ছে সাপ্লিমেন্টস অ্যাড করা। হ্যাঁ, তো যদি দেখা যায় যে না, আমি আমার খাবার টাবার দিয়ে হচ্ছে না, অথবা গাছ হেলথের অবস্থা বেশ খারাপ, সেক্ষেত্রে কিছু সাপ্লিমেন্ট অ্যাড করা, প্রোবায়োটিক সাপ্লিমেন্ট অ্যাড করা। হ্যাঁ, তো প্রয়োজন অনুসারে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট অ্যাড করলে ইউ উইল গেট দ্য বেনিফিট ইনশাআল্লাহ। ওকে, সো কিছুক্ষণ আগেই বললাম যে হেলদি ডায়েট ইজ নট এক্সপেন্সিভ, ইটস অ্যাবাউট দ্য রাইট বাজেটিং। বাজেটিং করলে এটা ঠিক হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, সো ইট ওয়াজ অল অ্যাবাউট টুডেজ সেশন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওকে, সো আজকে আমাদের সেশন এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের ডায়েট রিলেটেড সবকিছু আমরা অলরেডি শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি আই উইল আনসার দোজ নাও। হ্যাঁ, আচ্ছা, প্রতিবেলা খাওয়ার 30 মিনিটের মধ্যেই যদি বাথরুম হয়ে যায় এবং পাতলা, তাহলে কি এটা সমস্যা কিনা? হ্যাঁ, হ্যাঁ, 30 মিনিটস এর মধ্যেই বাথরুম হতে পারে, বাট যদি সেটা লুজ মোশন হয়, লুজ মোশন যে কোনো সময় হলে সেটা ডেফিনেটলি এটা গাট হেলথের সমস্যা। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রোবায়োটিক অ্যাড করতে হবে, প্রোবায়োটিক সাপ্লিমেন্ট অ্যাড করতে হবে। মর্নিং এ কুসুম গরম পানিতে 1 টিস্পুন ঘি খেলে কি গাটের প্রবলেম কিছুটা ঠিক হবে? আচ্ছা, কুসুম গরম পানিতে ঘি খাওয়ার দরকার নেই আপু। ঘিটা বেটার হচ্ছে আপনি অন্য কিছুর সাথে অ্যাড করুন, যেমন আপনি ডিমটা একটু ভেজে খান অথবা আপনার ভেজিটেবলস অ্যাড করুন, দ্যাট ইজ বেটার। হ্যাঁ, আচ্ছা, ফ্ল্যাক্স সিডটা কিভাবে খেতে পারি? চিয়া সিডের মতো? আচ্ছা, ফ্ল্যাক্স সিড হচ্ছে যে কোনো সিড আপনি গ্রাইন্ড করে খেলে ভালো বেনিফিট পাবেন। কারণ সিডগুলো তো ইউজুয়ালি যেগুলো ছোট সিড, যেমন ফ্ল্যাক্স সিড বা সেসামি সিড, সাদা তিল বা ফ্ল্যাক্স সিড হচ্ছে তিসি, তো এই জিনিসগুলো খুব ছোট থাকে, তো এগুলো তো আমরা ভালো করে চিবিয়ে খেতে পারি না। তো তখন দেখা যায় যে হোল সিডটা আমরা খাচ্ছি, ওটাই বাথরুমের সাথে বের হয়ে আসে। এই জন্য এই জিনিসগুলো আপনি একটু ক্রাশ করে বা গ্রাইন্ড করে খাবেন, সেটা ভালো হবে। তো পানিতে মিক্স করে খেতে পারেন, অথবা ফ্ল্যাক্সিড হচ্ছে অন্য কোনো কিছুতে, লাইক কোনো ফ্রুটস বা স্মুদি, এটাকে কোনো কিছু সাথে মিক্স করে খেতে পারেন, বা কোনো ওই যে ফলের সাথে মিক্স করে খেতে পারেন। হ্যাঁ, যেভাবে ইচ্ছা খেতে পারেন, এমনিতে চামচ দিয়ে নিয়ে খেয়ে ফেলতে পারেন, বা সিডস নাড়ুর মতো বানিয়ে খেতে পারেন। হ্যাঁ, আচ্ছা, সাদিয়া আফরিন আপু, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আপু, আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে দেখবো। আমি তো কালকে রাতে মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার করেছি। আর যদি আপনার আনঅ্যান্সার থাকে, আমি ডেফিনেটলি অ্যান্সার। আর যদি আমি অ্যান্সার কোয়েশ্চেন মিস করে যাই, আপনি আরেকবার একটু আমাকে ট্যাগ করে দিন। আচ্ছা, নাইমা রুবা বলছে টিএসএইচ লেভেল 6.13। আমি এই জন্য কোনো মেডিসিন নেই না। আমার এখন করণীয় কি? নিউট্রিশনিস্টের পরামর্শ আমি ডায়েট প্ল্যান করবো, নাকি আগে এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নেবো? আচ্ছা, নাইমা আপু, আপনার হাইট এন্ড ওয়েট কত? 6.13 খুব বেশি না। হ্যাঁ, হাইট ওয়েট কত? নাইমা আপু তো সম্ভবত স্টুডেন্ট, আপনি কি ম্যারিড কিনা সেটা একটু জানাবেন আমাকে। ওকে আপু। সাজি আপু বলছেন আপু আমার ডেইরি প্রোডাক্ট খেতে নিষেধ করেছে, সেক্ষেত্রে কি ঘি বাটার খাওয়া যাবে? আপু, আপনি কি গতকালকে সেশনে ছিলেন? আমি কিন্তু বলেছিলাম যে কোন কোন ডেইরি প্রোডাক্ট খাওয়া যাবে, কোনগুলো খাওয়া যাবে না, সেটা বলেছিলাম গতকালকে। হ্যাঁ, আবারও বলে দিই, সেটা হচ্ছে যে ঘি খাওয়া যাবে, চিজ খাওয়া যাবে, গ্রিক ইয়োগার্ট খাওয়া যাবে। ডেইরি প্রোডাক্ট যাদের নিষেধ তাদের ক্ষেত্রেও তারা এই 3টা জিনিস খেতে পারবে, আর বাটার খাওয়া যাবে না। প্রোডাক্ট যাদের নিষেধ তাদের ক্ষেত্রেও তারা এই 3টা জিনিস খেতে পারবে, আর বাটার খাওয়া যাবে না। আচ্ছা, নাইমা আপু হচ্ছে 5'5" এন্ড ওয়েট হচ্ছে 61 কেজি। আচ্ছা, সো ওয়েট খুব বেশি না, তারপর আপনি 3-4 কেজি ওজন কমাবেন, অ্যারাউন্ড 55-56, এই ওয়েটটাতে আপনি থাকতে পারলে ভালো হয়।
আপনি যেহেতু আনম্যারিড, আমি বলবো যে আপনি একটু আমরা যেভাবে লাইফস্টাইল বলেছি সেটা ফলো করুন। প্রয়োজন হলে আমাদের নিউট্রিশনিস্টের কনসালটেশন নিতে পারেন, নিয়ে আপনি একটু লাইফস্টাইলটা ঠিক করুন, ওজনটা 4-5 কেজি কমান, 55-56 এই ওয়েটে আসেন। এরপর আপনি আরেকবার টিএসএইচ টেস্টটা করুন, কারণ লাইফস্টাইল ঠিক হয়ে আসলে এন্ড ওয়েট কিছুটা রিডাকশন করলে ইউজুয়ালি টিএসএইচটা কমে আসে। হ্যাঁ, আপনার কি পিরিয়ড ইরেগুলার কিনা এটা আমার একটা কোয়েশ্চেন। সো যাদের পিরিয়ড ইরেগুলার, তাদের যদি পিরিয়ডটা রেগুলার হয়ে আসে তখনও দেখা যায় যে টিএসএইচ এর লেভেলটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, সো আপনার লেভেল যদি মোটামুটি 5-এর নিচে চলে আসে, যেহেতু আপনি এখন আনম্যারিড, সেটা আপনার জন্য ওকে, ওষুধ দরকার নেই। বাট যদি দেখেন যে লাইফস্টাইল মডিফিকেশনের পর, ওয়েট কমানোর পরে, পিরিয়ড রেগুলার হওয়ার পরেও আপনার টিএসএইচটা একটু বেশি আছে, তখন আপনি ডক্টরের সাথে কথা বলতে পারেন। বাট যেহেতু আপনি এখন আনম্যারিড এন্ড ফার্টিলিটি কনসার্ন নেই, সো এখন আসলে ওষুধটা আপনার জন্য খুব বেশি প্রয়োজন না। আপনি যদি ম্যারিড হতেন অথবা আপনার যদি কনসার্ন থাকতো যে আমি বাচ্চা নিতে চাই উইদিন আ ফিউ মান্থস, তখন আমি আপনাকে বলতাম যে গ্যাস গো ফর ট্রিটমেন্ট। খুবই লাইট পিরিয়ড হয়। ঠিক আছে রাইমা আপু, তো যেটা বললাম যে আপনি ডায়েট লাইফস্টাইলটা ফলো করুন, ওয়েট কিছুটা কমান, দেন 3 মাস পরে আপনি আরেকবার একটু টিএসএইচ টেস্টটা করুন, তখনও যদি বেশি থাকে দেন ইউ কনসাল্ট উইথ দ্য ডক্টর। হ্যাঁ, আশা করছি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, 8 মাসে ব্রেস্ট ফিডিং মমের অতিরিক্ত চুল পড়া ঠেকাতে কি করণীয়? আহ, আচ্ছা, ব্রেস্ট ফিডিং মাদারদের চুল পড়ার কারণ অনেকগুলো, অনেক। হ্যাঁ, মানে ছোট বাচ্চার মায়েদের জন্য আর কি বলবো, দেখা যায় রাতে ঘুম হয় না। ঠিক আছে, ছোট বাচ্চার মায়েদের তো রাত মানে 2 বছর পর্যন্ত তো কোনো ঘুম নাই বাচ্চার মায়েদের, তো রাতে ঘুম হয় না, এটা একটা বড় সমস্যা। স্ট্রেস বেশি থাকে, খাবার ঠিক হয় না। তো সোহেলি আপু, আপনি আপনার বোনের জন্য আমাদের নিউট্রিশনিস্টের একটা কনসালটেশন নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে, কারণ ব্রেস্ট ফিডিং মাদাররা অফেন আমি দেখেছি যে তাদের খাবার দাবারও ঠিক নাই, মানে ছোট বাচ্চার মায়েদের তো খাবার দাবারের ঠিক নাই। হ্যাঁ, তো খাবার দাবার ঠিক করতে হবে, কিছু হয়তো ভিটামিন সাপ্লিমেন্ট লাগবে। এই জিনিসগুলো মেনটেন করলে ঘুমটা যদি ঠিক হয়, স্ট্রেসটা কমে আসে, ঠিক হয়ে যাবে। তারপরে যদি ঠিক না হয় দেন হয়তো কিছু ওষুধ লাগবে। এখন চুল পড়ার ওষুধ কি? চুল পড়ার ওষুধ সেই ভিটামিন সাপ্লিমেন্টস। আচ্ছা আপুরা, আর কোনো কোয়েশ্চেন আছে আজকে স্পেশালি ডায়েট নিয়ে? না না না, চিন্তা করবেন না, এগুলো নিয়ে চিন্তা করবেন না। অবশ্যই কনসিভ হবে, বেবি হবে, সবই হবে ইনশাআল্লাহ, চিন্তা করবেন না। বাট ডেফিনেটলি লাইফস্টাইল মেনটেন করতে হবে আপনাকে। হ্যাঁ, লাইফস্টাইল ঠিক রাখতে হবে। আচ্ছা আপুরা, এনি কোয়েশ্চেন? হ্যাঁ, ডায়েটের বাইরে প্রশ্ন, আমার পিসিওএর পাশাপাশি রিসেন্টলি ব্রেস্টে হরমোনাল ফাইব্রোসিস্ট হয়েছে, 2 মাসের মতো ওষুধ খাচ্ছে, এটা কি ভালো হয়? ফাইব্রোসিস্ট আসলে সব সময় ওষুধ খেয়ে ভালো হয় না। ইন দ্যাট কেস সার্জারি করতে হয়। ছোট একটা সার্জারি, খুব বেশি কিছু, বড় কিছু না। তো যদি ওষুধ খেয়ে ভালো না হয় সেক্ষেত্রে সার্জারি করতে হবে, বাট ওরকম টেনশনের কিছু নাই। ঠিক আছে, খুব বড় সার্জারিও না, আবার খুব খারাপ কিছুও না। যদি ওষুধে ভালো না হয় সেক্ষেত্রে অ্যাপল সাইডার ভিনেগার না খেয়ে গরম পানিতে লেবুর রস মিক্স করে খেতে পারি খালি পেটে? আচ্ছা, লেবুর রস খালি পেটে খাওয়ার তো দরকার নাই, লেবুর রস আপনি এমনিতেই খেতে পারেন, হালকা গরম পানি আমি যেটা বললাম। আমি তো দুইটাই খেতে বলছি। ঠিক আছে, অ্যাপল সাইডার ভিনেগার কেন আসলে খেতে চাচ্ছেন না? হ্যাঁ, অ্যাপল সাইডার ভিনেগারের বেনিফিটটা হচ্ছে, যেটা একটা ভিনেগার, ভিনেগার মানে হচ্ছে ফার্মেন্টেড, যে কোনো ফার্মেন্টেড জিনিস, ভিনেগার টাইপের জিনিস আপনার ডায়েটকে ইমপ্রুভ করে, মেটাবলিজমকে ইমপ্রুভ করে। এই বেনিফিটটা কিন্তু আপনি লেমন থেকে পাবেন না। হ্যাঁ, সো লেবু আর অ্যাপল সাইডার ভিনেগার কিন্তু সেম থিং না, দুটো ডিফারেন্ট। ঠিক আছে, হ্যাঁ, অ্যাপল সাইডার ভিনেগারের বেনিফিটটা হচ্ছে, যেহেতু একটা ভিনেগার, ভিনেগার মানে হচ্ছে একটা ফার্মেন্টেড, যে কোনো ফার্মেন্টেড জিনিস, ভিনেগার টাইপের জিনিস আপনার ডায়েটকে ইমপ্রুভ করে, মেটাবলিজমকে ইমপ্রুভ করে। এই বেনিফিটটা কিন্তু আপনি লেমন থেকে পাবেন না। হ্যাঁ, সো লেবু আর অ্যাপল সাইডার ভিনেগার কিন্তু সেম থিং না, দুটো ডিফারেন্ট। ঠিক আছে, আচ্ছা, পিসিওএস, টিএসএইচ, ইনসুলিন রেজিস্ট্যান্ট স্কিন প্রবলেম, এগুলো ট্রিটমেন্ট খুব এক্সপেন্সিভ, যে আমার পক্ষে বর্তমানে এটা কন্টিনিউ করা সম্ভব না, অনেক শুকিয়ে। আচ্ছা আপু, আপনি লাইফস্টাইল চেঞ্জ করুন, যেহেতু আপনার পিরিয়ড রেগুলার আছে, আপনার পিসিওএস আই হোপ খুব সিভিয়ার স্টেজে নাই, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ইনশাআল্লাহ খুব সিভিয়ার না, যেহেতু ওয়েটও ভালো আছে। আমি যা কিছু শেখাচ্ছি আমাদের কোর্সে, এই জিনিসগুলো মেনটেন করুন, ইনশাআল্লাহ ইউ উইল সি ইমপ্রুভমেন্টস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপুরা, তাহলে আজকে এখন যারা আছেন তারা কিন্তু আজকে একটা ডায়েট প্ল্যান, মোটামুটি রাফ একটা ডায়েট প্ল্যান আপনারা পেয়ে গেছেন, তাই না? সো আজকে থেকে শুরু করতে হবে, আনহেলদি খাবারগুলো বাদ দিতে হবে, হেলদি জিনিসগুলো অ্যাড করতে হবে। অ্যান্ড 4 বারের বেশি খাওয়া যাবে না, 12 ঘন্টা অবশ্যই অ্যাটলিস্ট ফাস্টিং এ থাকতে হবে, সুপার ফুডস গুলো অ্যাড করতে হবে। হ্যাঁ, বেশি ফল, ভেজিটেবলস এগুলো অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা, ফ্লো অনেক কম, এটা কি পিসিওএস এর জন্য? হ্যাঁ, তো ইদানিং আমি এই সমস্যাটা খুব দেখছি যে ফ্লো কমে যায়। সো ফ্লো কমে যায়, অনেক সময় দেখা যায় যে বয়স বেশি হয়ে গেলে ফ্লো কমে আসে। সেকেন্ডলি হচ্ছে আপনার এন্ডোমেট্রিয়াল লাইনিং যদি ভালো না থাকে তখন ফ্লো কমে যায়, অথবা অ্যানোভুলেটরি, অর্থাৎ অ্যাকচুয়ালি ওভুলেশন হয়নি বাট পিরিয়ড হচ্ছে, তখন ফ্লো কম। সো রেগুলার ফ্লো কি সেটা আপনাকে জানতে হবে। হোয়াট ইজ আ হেলদি ফ্লো? হেলদি ফ্লো হচ্ছে মোটামুটি 2 দিন 48 ঘন্টা মিডিয়াম ফ্লো, অর্থাৎ 48 প্রতি 24 ঘন্টায় হয়তো আপনাকে 2টা বা 3টা প্যাড চেঞ্জ করতে হচ্ছে। এরকম যদি আপনার 2 দিন থাকে সেটাই একটা নর্মাল ফ্লো, অনেকে এটাকেই মনে করে কম ফ্লো। তো মিনিমাম 2 দিন যদি থাকে সেটা একটা হেলদি ফ্লো। ঠিক আছে, তো ম্যাক্সিমাম মানুষের আসলে এটা থাকে। ঠিক আছে, বাট যদি এরকম হয় যে না, প্যাড ইউজ করতে হচ্ছে না, কোনো প্যাড ইউজ করতে হচ্ছে না, বা 24 ঘন্টায় একটা প্যাড হয়ে যাচ্ছে, হ্যাঁ, ইন দ্যাট কেস দ্যাট ইজ আ লো ফ্লো। আচ্ছা ঠিক আছে আপুরা, তাহলে আজকের সেশনটা আমি শেষ করছি, বাট তার আগে আমাকে সবাই একটু কমিটমেন্ট দিয়ে যান যে হ্যাঁ আপনারা সবাই মেনটেন করবেন ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক মতো।
আর এখানে আচ্ছা কেউ কি এখানে আমাদের আচ্ছা ইনশাল্লাহ মেনটেন করবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপুরা, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো ইনশাল্লাহ মেনটেন, মানে ডায়েটই তো আমাদের মেইন স্টাফ। সো খুব কি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, আমাদের কিন্তু দেখবেন যে খাবার দাবার কিন্তু আমাদের রেগুলার খাবারই, জাস্ট আপনাকে একটু কনসিয়াসলি খেতে হবে, একটু হিসাব করে খেতে হবে, বুঝে খেতে হবে, দ্যাটস ইট। হ্যাঁ, এটা দেখবেন একটা সময় প্র্যাকটিস হয়ে গেছে, আর কষ্ট হচ্ছে না ইনশাল্লাহ। ঠিক আছে আপুরা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমাদের নেক্সট সেশন হচ্ছে নেক্সট ফ্রাইডেতে, নেক্সট ফ্রাইডে 10 AM। সেদিন আমরা এক্সারসাইজ নিয়ে কথা বলবো, এক্সারসাইজের অনেক ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে কথা বলবো, কারণ এক্সারসাইজের ব্যাপারটা অনেকেই জানে না, অনেকেই জিনিসটাকে ভাবে কি যে ঠিক আছে একটু হাঁটলে এক্সারসাইজ হয়ে গেল, বা একটু ইউটিউব যে একটা ইচ্ছা মতো একটা ভিডিও দেখে এক্সারসাইজ করলাম সেটা এক্সারসাইজ হয়ে গেল। হ্যাঁ, দ্যাট ইজ নট এক্সারসাইজ, দ্যাট ইজ নট এক্সারসাইজ ফর হরমোনাল ব্যালেন্স। অন্য কেউ করতে পারবে, বাট যাদের পিসিওএস আছে, ফার্টিলিটি কনসার্ন আছে, তাদেরকে এক্সারসাইজটাও থেরাপিউটিক এক্সারসাইজ, অর্থাৎ যে এক্সারসাইজটা আপনার বডিকে ব্যালেন্সে নিয়ে আসবে সেভাবে এক্সারসাইজ করতে হবে। সো আই উইল শেয়ার ইন ডিটেইল অ্যাবাউট এক্সারসাইজ ইন আওয়ার নেক্সট সেশন ফ্রাইডেতে, ফ্রাইডে মর্নিং 10 AM। ইনশাআল্লাহ সবাই থাকবেন।